Good evening, everyone, and welcome to today's International Free Workshop session. I am Janatun Nabi, Assistant Academic Coordinator at BIHR, Bangladesh Institute of Innovative Health Research. On behalf of BIHR, I warmly welcome you all to today's session, which is From Idea to Impactful Proposal, a guide to research proposal writing. BIHR is a non-profit research-based organization dedicated to promoting research culture, academic excellence, and skill development among students. Through workshops, research training, and academic programs, we aim to support and empower future researchers. Today, we are honored to have Dr. Maharun Nessa Mitu ma'am as our facilitator. She is currently working as a lecturer at Prime College of Nursing, Dhaka. We are delighted to have her with us today and look forward to learning from her valuable insights. Without further delay, I would like to invite Dr. Maharun Nessa Mitu, ma'am, to begin the session. Thank you, and over to you, ma'am, Maharun Nessa Mitu. Can you see the screen? Yes, miss. Okay. ওকে, সো আমার একটু জানলে ভালো হতো যে এখানে যারা আছেন কাইন্ডলি মানে ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট কয়জন। সো আমি হয়তো তখন একটা আইডিয়া করতে পারতাম যে ইংলিশে অর বাংলা কোনটাতে কন্ডাক্ট করতে ভালো হয়। আর আরেকটা জিনিস যে একটু জানলে ভালো হতো যে রিসার্চ সম্পর্কে কার কতটুকু আইডিয়া আছে বা প্রপোজাল রাইটিং সম্পর্কে, তাহলে আমি হয়তো কিভাবে সেশনটা কন্টিনিউ করব একটু ব্রিফ আইডিয়া পেতাম। আমাদের ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট অ্যাপ্রক্সিমেটলি কজন, একটু ভার্বালি বললে ভালো হয়, কারণ স্ক্রিন শেয়ার করলে আসলে ওকে। আমি তাহলে শুরু করছি। if needed, kindly just inform me verbally whether English is required and how many participants are from other region or country. So actually আমাদের আজকের টপিক from idea to impactful proposal writing, a guide to research proposal writing. So actually research proposal কি জিনিস, আমি আজকের সেশনকে মেইনলি 3টা ভাগে ভাগ করব। যে প্রথম 30 মিনিটস আমি থিওরিটিক্যাল ডিসকাশন করব, দেন 30 মিনিটস আমি চেষ্টা করব একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখানোর জন্য যে রিসার্চ প্রপোজাল অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আমরা কিভাবে লিখি বা কিভাবে স্ট্রাকচার হয়, এবং লাস্ট 30 মিনিট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার রাউন্ড ডিসকাস করার চেষ্টা করব। সো কাইন্ডলি এর মাঝখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে একটু বলবেন। চ্যাট বক্সে দেখাটা ডিফিকাল্ট, স্ক্রিন শেয়ার করলে একটু ভার্বালি বললে আমার জন্য বুঝতে সুবিধা হবে। সো আমি যদি শুরু করি, আমরা যখন কোনো রিসার্চ করতে যাচ্ছি আমাদের মাথায় হয়তো একটা আইডিয়া থাকে যে অ্যাকচুয়ালি আমি কি দেখতে চাই এবং কি জানতে চাই এবং কোন সম্পর্কে রিসার্চ করতে চাই, সো এবং কিভাবে রিসার্চটা করতে চাই। সো আমাদের আইডিয়া বা চিন্তায় যে একটা ব্লু প্রিন্ট থাকে রিসার্চে, দ্যাট ইজ রিসার্চ প্রপোজাল। এবং আমি যখন আমার পার্সপেক্টিভ বা চিন্তাকে রিটেন ডকুমেন্ট হিসেবে প্রকাশ করছি, সেটাই আমার রিসার্চ প্রপোজাল হিসেবে কাউন্ট হবে। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য রিসার্চ প্রপোজাল? ইট outlines what the researcher intends to do and why and how
he or she wants to do. So research প্রপোজালের মধ্যে আমার প্রথমেই থাকবে যে আমি কি দেখতে চাচ্ছি, কিভাবে দেখতে চাচ্ছি এবং আমি রিসার্চটা কিভাবে কন্ডাক্ট করতে চাচ্ছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে রিসার্চ প্রপোজাল করা হয় রিসার্চ শুরু করার একদম আগে, এবং রিসার্চ প্রপোজালের মেইন উদ্দেশ্যটা কি থাকে আসলে। হয়তো আমি যখন কোনো রিসার্চ কন্ডাক্ট করতে চাচ্ছি, আমি প্রফেসর বা কোনো রিসার্চ গ্র্যান্ট নেওয়ার উদ্দেশ্যে কোনো অর্গানাইজেশন ইনফর্ম করলাম আমি এই রিসার্চ করতে চাচ্ছি এবং আমার এজন্য ফান্ড দরকার, অথবা পিএইচডির জন্য রিসার্চ করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে হয়তো প্রফেসর বা ইনস্টিটিউট থেকে বলা হয় যে ওকে, আপনি একটা রিসার্চ প্রপোজাল জমা দিন, এবং এই রিসার্চ প্রপোজাল মোটামুটি রিসার্চের 70% ডান ফরম্যাট। রিসার্চ প্রপোজালে থাকবে যে আমি কোন টপিক এ রিসার্চ করতে চাচ্ছি, কেন রিসার্চ করতে চাচ্ছি, এবং রিসার্চটা কিভাবে করা হবে, এবং হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড আউটকাম। আমি একটু যদি এক্সাম্পল দিয়ে বলি যে রিসার্চ প্রপোজাল মিনস হয়তো আমি দেখতে চাচ্ছি যে স্ক্রিন টাইম অথবা ডিপ্রেশনের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, অথবা ডিপ্রেশন এবং মানুষের ইউনিভার্সিটি ক্যান্টিনের খাবারের উপর কোনো সম্পর্ক আছে কিনা, এবং রিসার্চটা কেন ইম্পর্টেন্ট। স্ক্রিন টাইম আমাদের এখন আনঅ্যাভয়েডেবল একটা টপিক হয়ে গিয়েছে, ওয়েদার ফর একাডেমিক অর ফর এন্টারটেইনমেন্ট অর ফর সোশ্যালাইজেশন। সো সামহাউ ইট হ্যাজ বিকাম আনঅ্যাভয়েডেবল। আমাকে জানতে হবে যে এক্সেসিভ স্ক্রিন টাইম আমার ফিজিক্যাল হেলথ অথবা মেন্টাল হেলথের ক্ষেত্রে কি কি প্রবলেম করছে। এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে স্ক্রিন টাইম হয়তো আমার ফিজিক্যাল প্রবলেম, হয়তো নেক প্রবলেম, আই প্রবলেম অথবা মেন্টাল হেলথ প্রবলেম করছে। আমি আসলে কোন জিনিসটা ইনভেস্টিগেট অথবা এক্সপ্লোর করতে চাচ্ছি। সো অ্যাকচুয়ালি ওয়াই দিস রিসার্চ ইজ ইম্পর্টেন্ট। এবং নেক্সট আমাকে দেখতে হবে যে আমি রিসার্চটা কিভাবে করব, আমার পার্টিসিপেন্ট কারা থাকবেন, পপুলেশন কারা থাকবেন, আমার রিসার্চটা কয়জনের মধ্যে করা হবে, আমি ডিরেক্ট কোয়েশ্চেনিয়ার দিয়ে করব অথবা ফেস টু ফেস ইন্টারভিউ, অথবা ক্রস সেকশনাল সিঙ্গেল টাইমে আমি ডাটা কালেক্ট করব, অথবা আমি প্রথমে ডাটা কালেক্ট করব, দেন হয়তো একটা ইন্টারভিউ সেশন বা মেন্টাল হেলথের উপর অ্যাওয়ারনেস সেশন করব, তারপরে দেখব কতটুকু ইমপ্রুভ হয়েছে নাকি কোহোর্ট স্টাডি হবে। সো ওভারঅল যে রিসার্চ মেথোডোলজি সেটাও রিসার্চ প্রপোজালে আমাদের আউটলাইন করা থাকবে। এবং খুব বেশি ইম্পর্টেন্ট, রিসার্চ প্রপোজাল এবং রিসার্চের মধ্যে পার্থক্য যে আমি রিসার্চ প্রপোজালে বলবো আমার এক্সপেক্টেড আউটকাম কি হতে পারে। হয়তো আমি বলছি যে আমার স্ক্রিন টাইম যদি বাড়ে সো আমার ডিপ্রেশনের হার বেড়ে যেতে পারে, অথবা স্ক্রিন টাইম যদি আমার 2 ঘন্টা কমে যায়, আমার ডিপ্রেশনের লেভেল 10% কমে যায়, অথবা স্ক্রিন টাইম ডিপ্রেশনের সাথে কোনো সম্পর্ক নেই। আমি আসলে কি এস্টাবলিশ করতে চাচ্ছি, অথবা প্রিভিয়াস লিটারেচারগুলোতে কি এসেছে সেইটার উপর বেসিস করে আমি একটা এক্সপেকটেশন অথবা হাইপোথিসিস দাঁড় করাবো যে ওকে, স্ক্রিন টাইম বাড়লে ডিপ্রেশন বাড়ে। আমি যে এক্সপেকটেশনটা রাখলাম রিসার্চ করার পরে জিনিসটা অ্যাকসেপ্টেড হতে পারে অথবা রিজেক্টেড হতে পারে, কিন্তু আমার ইনিশিয়াল একটা সাপোজিশন ধরে নিতে হবে যে আমি রিসার্চ করে এটা পেতে পারি। সো দ্যাট ইজ রিসার্চ প্রপোজাল। এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু জানার আছে? No, ma'am. Okay. না আপু। Okay, thank you so much for responding. So what is actually the aim of research project? So আমি মনে হয় অলরেডি এটা বলে ফেলেছি। So the aim of the research project is like it is minus I mean why I will write a research proposal instead of going to start a direct research, because you need funding or you have intention for getting into your higher studies. So you have to convince the professor or authority for fund. So you have to convince them that this research project or research proposal is compatible, relevant to current situation, and it is important. আমি একটু যদি এক্সাম্পল হিসেবে বলি যে মোটামুটি আমরা মনে হয় এখানে সবাই জানি যে স্মল পক্স ইরাডিকেটেড হয়ে গিয়েছে, মানে পৃথিবী থেকে অলমোস্ট স্মল পক্স এখন নেই বললেই চলে। সো আপনি কেউ একজন হয়তো স্মল পক্সের সম্পর্কে একটা রিসার্চ প্রপোজাল জমা দিলেন, আর অন্য কেউ হয়তো
ইমিউনোথেরাপি, ক্যান্সারের চিকিৎসায় ইফেক্টিভ এরকম কোনো কিছু একটা নিয়ে রিসার্চ প্রপোজাল জমা দিলেন। খুব বেশি সম্ভাবনা থাকবে যিনি ইমিউনোথেরাপি নিয়ে প্রপোজাল জমা দিয়েছেন সেটা গ্র্যান্ট পাওয়ার। কেন? কারণ সেটা বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং হয়তো বেশি দরকারি হিসেবে কাউন্ট হবে আনটিল আর আনলেস স্মল পক্স আবার পৃথিবীতে রি-ইমার্জ করছে। সো আমার রিসার্চ টপিকটা বর্তমানের সাথে রিলেটেড, ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং এবং আমার কান্ট্রি বা সিচুয়েশনের সাথে কম্পেটেবল, এই জিনিসটা আমাকে রিসার্চ প্রপোজালে এস্টাবলিশ করতে হবে। এবং রিসার্চ প্রপোজালের যে পোর্শনটুকু থাকে এর মাধ্যমে মোটামুটি আইডিয়া পাওয়া যায় যে আপনি হয়তো রিসার্চের সম্পর্কে স্ট্রং আইডিয়া রাখেন এবং এই টপিকে আপনার যথেষ্ট নলেজ আছে। এবং আমি খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে মেথোডোলজিটা। হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যাররা যারা থাকেন প্রপোজালের ক্ষেত্রে মেথোডোলজিটা চেক করেন যে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল কি কি আছে, বা আমি ডাটা বা টুল কি কি ইউজ করছি, কোশ্চেনিয়ার নাকি ফেস টু ফেস ইন্টারভিউ নাকি গুগল ফর্ম শিটে, অথবা প্রসিডিওরটা শেয়ারিং স্ক্রিন। মিস আপনার স্ক্রিনটা চলে গেছে। ওকে, আমার মনে হয় অন্য কেউ স্ক্রিন শেয়ার করছেন। এখন কি ভিজিবল? Yes, miss. সো রিসার্চ প্রপোজালের সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে রিসার্চের মেথোডোলজি। How I will conduct the research and what will be the participant, what is the population, what is the sample size, what is the variable, what are the tools that will be used, and what is my budget, what is the timeline. So you have to mention all these things in your research proposal. So আমি জাস্ট যদি এক কথায় বলি, রিসার্চ প্রপোজাল মিন্স ব্লুপ্রিন্ট রিসার্চের, যে আমি কি রিসার্চ করব, কিভাবে করব, কোথায় করব, কেন করব, সবকিছু থাকবে রিসার্চ প্রপোজালে। আমার রিসার্চ প্রপোজাল দেখে আমার যে কোনো কেউ বুঝে যাবেন যে ওকে এই রিসার্চটা হয়তো এই বিষয়ের উপর হতে যাচ্ছে এবং এই রকম হতে যাচ্ছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ফিজিবিলিটি। আমি আমার একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি শুরুর দিকে একবার একটা রিসার্চ প্রপোজাল শেয়ার করেছিলাম একজন প্রফেসরের সাথে। তো স্যার বললেন যে ইটস অ্যান ওয়ান্ডারফুল আইডিয়া, বাট অ্যাকচুয়ালি উই নিড $1 million গ্র্যান্ট ফর দিস টু go for this, and we do not have that much budget. So actually it was a soft rejection. আমার প্রজেক্ট এত বেশি অ্যাম্বিশাস ছিল যে $1 million গ্র্যান্ট দরকার ছিল। সো আমরা ইউজুয়ালি যেটা হয় যে আমরা রিসার্চ প্রথমে শুরু করলে খুব অনেক বেশি অ্যাম্বিশাস হয়ে যাই, অনেক বেশি বড় কিছু অ্যাচিভ বা অনেক বেশি ইম্প্যাক্টফুল করতে চাই। আলটিমেটলি দেখা যায় যে রিসার্চটাই ফিজিবল হয় না, কারণ হচ্ছে গিয়ে এত কিছু আসলে একসাথে দেখা সম্ভব না। সো আমাদেরকে রিসার্চ প্রপোজাল বা রিসার্চ টপিক সিলেকশন করার সময় খেয়াল রাখতে হবে I can do this and this is feasible and within my timeline and within my budget. এই জিনিসগুলো খেয়াল করে আমাকে রিসার্চ প্রপোজাল জমা দিতে হবে। রিসার্চ প্রপোজাল, এলিমেন্টস অফ রিসার্চ প্রপোজাল, এখানে যা আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে মোর অর লেস সেম। তারপরও ডিপেন্ড করে অনেক সময় যে আপনার প্রফেসর কি চাচ্ছেন বা ইনস্টিটিউশন কি চাচ্ছেন, বাট মোর অর লেস অলমোস্ট রিসার্চ প্রপোজালে এই জিনিসগুলো থাকবে। প্রথমে টাইটেল, আমি পরে এগুলো একটু একটু করে ডিসক্রাইব করছি। আমি জানি যে প্রথম হাফ পোর্শনটুকু একটু বোরিং হতে পারে, কারণ অলরেডি আপনারা হয়তো সবাই এই ব্যাপারগুলোর সাথে পরিচিত। তারপরও মানে একটা প্রসিড করার জন্য বা কেউ যদি নতুন হয়, আমি জাস্ট একটু ওভারভিউ করে যাচ্ছি সবকিছু। প্রথমেই থাকবে টাইটেল। এখন আমি হয়তো দেখতে চাচ্ছি যে ডিপ্রেশন নিয়ে রিসার্চ করব। সো ডিপ্রেশনের মাল্টিপল ফ্যাক্টর আছে, হয়তো স্ক্রিন টাইমের সাথে রিলেটেড, ফ্যামিলি প্রবলেমের সাথে রিলেটেড, একাডেমিকের সাথে রিলেটেড, অথবা ফুড হ্যাবিটের সাথে রিলেটেড। এতগুলো ফ্যাক্টর একটা রিসার্চে দেখা ইম্পসিবল। সো আমাকে আমার রিসার্চ টপিক, এনি কোয়েশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে?
Normal. Okay, so what are the elements of research proposal? It should include title, summary, introduction, justification, research question, objective, variable, research method, ethical implication, research schedule, budget, and reference or bibliography list. সো আমার প্রথমেই যদি আমি বলি যে টাইটেল, আমি যেটা বললাম যে আমাকে প্রথমে হয়তো দেখতে হবে আমি হয়তো ডিপ্রেশন নিয়ে বা ক্যান্সার নিয়ে আমি রিসার্চ করতে চাচ্ছি। ক্যান্সারের মধ্যে টপিক হয়তো স্টোমাক ক্যান্সার অথবা লিভার ক্যান্সার অর লাং ক্যান্সার, আমি আসলে কোন টপিকের উপর রিসার্চ করতে চাচ্ছি। দেন ক্যান্সারের সাথে আমি কি ফুড হ্যাবিট দেখতে চাচ্ছি অথবা এনভায়রনমেন্টাল এক্সপোজার দেখতে চাচ্ছি। এক্স্যাক্টলি আমাকে জানতে হবে যে আমার রিসার্চ কোন টপিকটার উপর করব। সো আমাকে টপিকটাকে ন্যারো ডাউন করে আনতে হবে অ্যান্ড ইট শুড বি স্পেসিফিক, যে আমি ক্যান্সার এবং ফুড হ্যাবিটের সাথে হয়তো সম্পর্ক দেখতে চাচ্ছি। এবং এই টাইটেল ফিক্সড করতে হবে হুইচ ইজ ক্লিয়ার, কনসাইজ অ্যান্ড ইন্ডিকেট দ্য রিসার্চ কোয়েশ্চেন। আমি একটু এক্সাম্পল দিয়ে যদি বলি, আমি হয়তো বললাম স্ক্রিন টাইম, রিলেশনশিপ বিটুইন স্ক্রিন টাইম অ্যান্ড ডিপ্রেশন অ্যামং নার্সিং স্টুডেন্টস। আমার টাইটেল দেখে বোঝা যাচ্ছে আমি দুটো জিনিস এখানে দেখব, স্ক্রিন টাইম এবং ডিপ্রেশন, এবং আমার স্টাডি পপুলেশন নার্সিং স্টুডেন্টস, এবং আমি ওদের মধ্যে প্রিভেলেন্স দেখবো ডিপ্রেশনের, স্ক্রিন টাইমের, এবং কোনো সম্পর্ক আছে কিনা। সো এই যে টাইটেল দেখেই রিসার্চ সম্পর্কে একটা গ্রস আইডিয়া পাওয়া যাচ্ছে, সেটাই হচ্ছে গিয়ে টাইটেল হতে হবে প্রিসাইজ, কনসাইজ, এবং মেজর ভ্যারিয়েবল থাকতে হবে। আমার রিসার্চের বা স্টাডিতে হয়তো মেইন ভ্যারিয়েবল ছিল যে স্ক্রিন টাইম এবং ডিপ্রেশন লেভেল কতটুকু এবং তাদের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, নাইদার টু লং নট টু শর্ট, এবং খুব ভালো হয় যদি আমরা এটাকে 15 থেকে 20টা ওয়ার্ডের মধ্যে লিমিট করে রাখতে পারি। And then we will get the research summary. ইন্ট্রোডাকশনের পরে আমাকে রিসার্চ সামারি লিখতে হবে। সো রিসার্চ সামারি যদিও জাস্ট টাইটেলের পরে, বাট অ্যাকচুয়ালি আমরা সামারিটা লিখবো সবার শেষে, কারণ সামারি লিখতে গেলে আমাকে অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডোলজি অ্যান্ড আদার সবকিছু কমপ্লিট করে আমাকে সামারিটা লিখতে হবে। সো সামারি আসবে সবার পরে, কিন্তু সামারিতে কি কি থাকবে? সামারি ইউজুয়ালি এক পেজ হয়, and it consists of 300 or 400 words, and it includes background, research objective, that is what I want to see in the research, and rationale for the study, why I am doing this research, রিসার্চ হাইপোথিসিস, হয়তো আমি দেখতে চাচ্ছি যে ক্যান্টিনের ফুড হ্যাবিটের সাথে ডিপ্রেশনের কোনো সম্পর্ক আছে কিনা। আমি প্রথমে আমি হয়তো ধরে নিলাম যে না, ক্যান্টিনে ফুড হ্যাবিট এবং খাবার এবং খাবারের কোয়ালিটির সাথে ডিপ্রেশনের কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে আমার হাইপোথিসিস। যদি আমার রিসার্চের মাধ্যমে প্রমাণিত হয় যে না, ক্যান্টিনের খাবারের কোয়ালিটি এবং ডিপ্রেশনের সাথে একটা সম্পর্ক আছে, তার মানে আমার হাইপোথিসিস রিজেক্টেড হয়ে যাবে এবং অল্টারনেটিভ হাইপোথিসিস এস্টাবলিশড। সো এটা হচ্ছে হাইপোথিসিসের ব্যাপার, নাল হাইপোথিসিস অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিস। এবং রিসার্চ সামারিতে আমাকে সবচেয়ে বেশি অলরেডি যেটা বলে ফেললাম, উই হ্যাভ টু ইনক্লুড দ্য ডিজাইন, প্রসিডিওর, স্যাম্পল অর ইনস্ট্রুমেন্ট দ্যাট উই আর ইউজিং ফর দ্য দ্যাট উই উইল ইউজ ফর দ্য স্টাডি অ্যাকচুয়ালি। So what will be written in the introduction portion? As we have already mentioned, we will introduce here like what is our research area, what is going to be the topic of this research, and another important factor is that to write introduction, we have to do the literature review. And literature review mean what other researcher has done in this arena, what they find, what was their findings, and whether there is any knowledge gap. That means probably many researcher has shown that there is positive association between screen time and depression, and but
probably no one has seen that whether there is association with where the student is living, the student who are living away from their family, there is a association. Then I have to identify by doing the literature review that what is the knowledge gap, the area which has not been studied yet. So we have to identify that, and we have to do research on that topic, and how the research will contribute to this knowledge. Suppose there is many research regarding the screen time or depression, so you do not have to do that again, because this is already established. There is association between screen time and depression. You have to identify what is not studied yet by the researcher. Only then it will get published into the reputed journal or impactful journal. And as we have already mentioned, one of the most important factor, what is the benefit of research, why someone will give fund to you, and who are the beneficiary. Like if we say that we want to do research on immunotherapy and cancer patient, so here benefit is that if the cancer is becomes curable, it will reduce the economic burden on government, it will reduce the global burden, and it will reduce the health care cost. So ultimately the overall government or the whole global community will be benefited, so they will give fund on this. And who are the beneficiary? The cancer patient, they are the beneficiary, their family members are beneficiary, the government is beneficiary. So you have to identify like why this research is important, what is the benefit of research, and why, who are the beneficiary, and then we have to plan according to that idea. I think we have already discussed this on introduction. We will introduce the subject, like cancer is increasing globally day to day, and millions of people are getting affected from this, and definitely we have to mention the number or the reference. We have to provide full background information or the knowledge what is already known, and to do that we must do the literature review. So while doing literature review, we have to keep something in our mind, মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে লিটারেচার রিভিউ করার সময় যে আসলে আমি হয়তো বাংলাদেশের কনটেক্সটে একটা লিটারেচার রিসার্চ করব। সো আমাকে এক্ষেত্রে বাংলাদেশের সমমানের কান্ট্রি, হয়তো ইন্ডিয়া, নেপাল অর আদার কনটেক্সট কান্ট্রি, লোয়ার মিডল ইনকাম কান্ট্রি বা মিডল ডেভেলপিং কান্ট্রি যারা আছে, আমি লিটারেচার রিভিউ করার সময় বাংলাদেশের সাথে ওই কান্ট্রিগুলোর কম্পেয়ার করতে পারি। কিন্তু আমি কখনোই লিটারেচার রিভিউ করার সময় যে বাংলাদেশের ক্যান্সার ট্রিটমেন্ট এখন কোন পর্যায়ে আছে বা ইউএস এর কোন পর্যায়ে, সেটাতে যাব না, কারণ আমাদের দুটো কান্ট্রি কনটেক্সট কমপ্লিটলি ডিফারেন্ট। সো লিটারেচার রিভিউ করার সময় আমাকে জিওগ্রাফিক্যালি বলতে হবে দিস ইজ দ্য উই গেট দিস ইনফরমেশন ফ্রম কান্ট্রি কনটেক্সট, from similar countries like Bangladesh, India, or Pakistan, or Indonesia, whatever the lower middle income countries, and later we might include one or two developed country. And the information should be accurate, and it should provide the whole scenario based on scientific footing. So actually এর মানে হচ্ছে যে ইন্ট্রোডাকশন পোর্শনে আমি আমার মতো করে নিজের মতো করে কিছু বলবো না, বা আমার মনে হচ্ছে এটা তাই দেখে আমি হয়তো বলছি যে হয়তো এটা ভালো হওয়া সম্ভব। আমাকে দেখাতে হবে কোনো রিসার্চে বলা হয়েছে যে এই জিনিসটা ভালো হওয়া সম্ভব, অথবা এই ট্রিটমেন্টে রেসপন্স পাওয়া গেছে। আমার প্রতিটা লাইন অ্যাকচুয়ালি প্রিভিয়াস লিটারেচার রিভিউ, সায়েন্টিফিক জার্নাল বা বুক, সেটার উপর ভিত্তি করে বলতে হবে। এই জিনিসটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট ইন্ট্রোডাকশন পোর্শনের ক্ষেত্রে। এবার আসছে প্রবলেম স্টেটমেন্ট। সো আমি হয়তো বললাম যে পৃথিবীতে ক্যান্সার বেড়ে গিয়েছে, ক্যান্সারের সাথে চিকিৎসা নেই। সো এখন আমার আসলে প্রবলেমটা কি? ক্যান্সার বেড়ে গিয়েছে? না, এটা আসলে প্রবলেম না। প্রবলেম হচ্ছে যে ক্যান্সার বেড়ে গিয়েছে, এটা কস্ট অনেক বেশি, কিন্তু ট্রিটমেন্ট অ্যাভেলেবল না। সো আমাকে নেক্সট বলতে হবে যে হোয়াট ইজ দ্য প্রবলেম স্টেটমেন্ট। আমি আসলে কোন সমস্যাকে আইডেন্টিফাই করে কোন সমস্যাটার মানে এক্সটেনশন দেখতে চাই, অথবা হয়তো কোনো রেমেডি খুঁজতে চাচ্ছি এই
রিসার্চের মাধ্যমে। সো হোয়াট ইজ দ্য প্রবলেম, এবং এই প্রবলেমের সিভিয়ারিটিটা কতটুকু, এবং প্রবলেমের টাইম ডিউরেশন। হয়তো এই প্রবলেম ক্যান্সার বা ডিপ্রেশন হয়তো 30 ইয়ার্স আগেও ছিল না, কিন্তু লাস্ট 30 ইয়ার্স ধরে প্রবলেমটা অনেক বেশি প্রমিনেন্ট। এবং কোথায় প্রবলেমটা প্রমিনেন্ট, আমি যদি ভাবি যে যক্ষা, এটা সাধারণত আমাদের সাব কন্টিনেন্টে বাংলাদেশ, ইন্ডিয়া কান্ট্রিতে প্রমিনেন্ট, কিন্তু ইউএস এর পার্সপেক্টিভ বা কানাডার পার্সপেক্টিভ বা ইউকে তে কিন্তু আপনার টিউবারকুলোসিস খুব বেশি একটা রিলেভেন্ট না। সো ওদের দেশে রিসার্চ করলে হয়তো জিনিসটা আপনি খুব বেশি গ্র্যান্ট নাও পেতে পারেন। এখনকার সিচুয়েশন যদি আমি চিন্তা করি, আপনি হয়তো ফান্ডিং পাবেন, মানে কোন টপিকের উপরে পাবেন, বা ওদের কান্ট্রি কনটেক্সটে কোনটা যাবে, হয়তো মেন্টাল হেলথ অর ওবেসিটি অর হাইপারটেনশন। সো আপনাকে মেনশন করতে হবে যে কোন জিওগ্রাফিক এরিয়াতে প্রবলেমটা বেশি এক্সিস্ট করছে, এবং আমি কোন জিওগ্রাফিক পপুলেশনের উপর স্টাডিটা করব, অ্যান্ড হুইচ পিপল আর এফেক্টেড মোর। রিসেন্টলি যদি একটু খেয়াল করে দেখবেন যে মিজেলস অনেক বেশি বেড়ে গিয়েছে। সো মিজেলসে যতটা না অ্যাডাল্টরা এফেক্টেড হচ্ছেন, তার চেয়ে অনেক বেশি এফেক্টেড হচ্ছেন বাচ্চারা। সো আমাকে এটাও মেনশন করে দিতে হবে যে আমার যে রিসার্চ পপুলেশন, সেই রিসার্চ পপুলেশন কারা কারা বেশি এফেক্টেড হচ্ছে। আবার কোভিড এর সময় যখন ছিল, তখন খুব বেশি করে প্রমিনেন্ট বারবার হাইলাইট করে বলা হতো যে যাদের হয়তো কোমরবিডিটিস, হাইপারটেনশন অথবা ডায়াবেটিস আছে, দে আর মাচ মোর প্রন টু get infected and they might get harm compared to the children. কিন্তু মিজেলস এর ক্ষেত্রে কিন্তু কমপ্লিটলি উল্টো। সো আমাকে রিসার্চ করার সময় আমার পপুলেশন কারা এফেক্টেড হচ্ছে এবং কিভাবে এফেক্টেড হচ্ছে সেটা মেনশন করে দিতে হবে। সো সিমিলারলি প্রবলেম স্টেটমেন্টে আরো যে বিষয়গুলো আসবে, যে অ্যাকচুয়ালি কি কারণে প্রবলেমটা অ্যাপিয়ার করছে বা এক্সিস্ট করছে। সো ডায়রিয়াতে বা কলেরাতে আগে যখন অনেক বেশি মানুষ এটা যখন প্যান্ডেমিক ছিল, তখন আইডেন্টিফাই করাটা ডিফিকাল্ট ছিল অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য রিজন। সো এরপরে দেখা যায় যে অ্যাকচুয়ালি এটা ফিকো ওরাল রুটে ছড়ায়, দ্যাট মিনস পানি এবং খাবারের মাধ্যমে। সো যেহেতু বাংলাদেশ বা নদীবাহিত দেশ ছিল, সো খুব সহজেই ডায়রিয়া বা কলেরাতে মানুষজন এফেক্টেড হতো। সো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে ওয়াটার ট্রিটমেন্ট। সো আমরা তো মানুষকে ট্রিটমেন্ট দিয়ে হয়তো শেষ করা যাচ্ছিল না, কিন্তু দেখা যায়, am I audible? Or Yes, miss. if you have any question, you can ask me, I think. Okay, no question. So actually we have to do the root cause analysis. What is the problem and why the problem is existing, and also important thing is that whether there was any previous attempt has been made to solve the problem. So আমাকে এটাও দেখতে হবে যে প্রিভিয়াস কোনো রিসার্চার ওইটুকু এক্সপ্লোর করেছেন কিনা, যে এই সমস্যাটা কিভাবে করা যায় এবং ওনারা কতটুকু সাকসেসফুল হয়েছেন, ওনাদের রেজাল্ট কি ছিল, আর এখন আমাকে কতটুকু সলভ করতে হবে, বা ওনারা কোন মেথডে মানে ফাইন্ডিংস পাননি। সো আমি আর ওই মেথডে যাব না, হয়তো আমাকে অন্য মেথোডোলজি অ্যাপ্লাই করতে হবে। এখানে আমি রেড মার্ক করেছি যেটা আসলে আমার জন্য গুরুত্বপূর্ণ। সো হুইচ এরিয়া হ্যাভ নট বিন স্টাডিড ইয়েট, অথবা হুইচ ফাইন্ডিংস স্টিল ইজ নট অ্যাভেলেবল। আমার রিসার্চ, আমি যত বেশি ভালো করে রিসার্চ গ্যাপ খুঁজবো, আমার রিসার্চটা তত বেশি ইম্প্যাক্টফুল হওয়ার চান্সেস বেড়ে যাবে। সো রিসার্চ প্রপোজালে সাধারণত লিটারেচার রিভিউ না দিলেও হয়, বাট অনেক সময় হয়তো প্রফেসররা বলেন ইনক্লুড করে দিতে, বাট এটা প্লাস মাইনাস, কিন্তু আপনাকে আলটিমেটলি লিটারেচার রিভিউ করেই ইন্ট্রোডাকশন, মেথোডোলজি সবগুলো পোর্শন লিখতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে রিসার্চ মেথোডোলজিতে লিটারেচার রিভিউ ইনক্লুড না করলেও চলে। সো লিটারেচার রিভিউতে আমার মনে হয় অলরেডি সবাই জানেন, জাস্ট আমি একটু করে লিখেছি কিভাবে আমি লিটারেচার রিভিউ করব। আমার যে কিওয়ার্ড থাকবে, অলরেডি আমি হয়তো বললাম যে ক্যান্সার ট্রিটমেন্ট অ্যান্ড হয়তো লাং ক্যান্সার, আমি 3টা শব্দকে দিয়ে
আমাদের যে সার্চ ইঞ্জিন আছে গুগল স্কলার বা পাবমেডে সার্চ করব, হয়তো আমি দেখব যে ওইখানে মিনিমাম 10,000 20,000 আর্টিকেল আছে। তো সবগুলো তো আমার পক্ষে পড়া সম্ভব না। আমি যেটা করব, হয়তো আমি লাস্ট 5 ইয়ার্স পড়বো, দেন আমি হয়তো আরো বেশি স্পেসিফিক করে ফেলবো যে আমি শুধুমাত্র লাং ক্যান্সার অথবা স্টোমাক ক্যান্সার নিয়ে পড়বো। এরপর আমি আরো ন্যারো ডাউন করব যে আমি হয়তো বাংলাদেশের গুলো প্রথমে দেখতে চাচ্ছি, অথবা বাংলাদেশের সিমিলার কনটেক্সট এর কান্ট্রিগুলো দেখতে চাচ্ছি। তখন আমি হয়তো দেখবো যে 100টা পাবলিকেশন বা 50টা, ডিপেন্ড করে। আমি সেটার উপর ভিত্তি করে লিটারেচার রিভিউ করব, এবং ওই লিটারেচার রিভিউর উপর ভিত্তি করে আমি অ্যাকচুয়ালি প্রপোজাল লিখবো। কিন্তু রিসার্চ প্রপোজাল আপনি লিটারেচার রিভিউ ইনক্লুড না করলেও ইউজুয়ালি হয়। দেন অলরেডি আমার মনে হয় এটা মেনশন করা শেষ, জাস্টিফিকেশন অফ দ্য স্টাডি, যে আমি কেন এই টপিকের উপরই রিসার্চ করতে চাই। সো সাধারণত একটা প্যারাগ্রাফে হয়। প্রথম প্যারাগ্রাফে আমি আমার প্রবলেম স্টেটমেন্ট বলি এবং কান্ট্রির সিচুয়েশন অথবা যে জিওগ্রাফিক লোকেশন সেটা এক্সপ্লেইন করি, এবং প্রিভিয়াস রিসার্চার যারা আছেন তারা কোন জিনিসটা এক্সপ্লোর করেননি অথবা কোনটা আন্ডার রিসার্চ এরিয়া সেটা মেনশন করি। সো আমার মেনশন করা থাকে যে ওকে, রিসার্চাররা হয়তো এখনো খাবারের সাথে, ক্যান্টিনে খাবারের সাথে ডিপ্রেশন, রিসেন্টলি একটা আর্টিকেল হয়েছে অবশ্য, তখন ওইটা দেখে আমি আইডিয়া পেলাম যে ডিপ্রেশনের অনেকগুলো ফ্যাক্টরের সাথে জাস্ট ওইটা মেনশন, টাইটেলটা খুব সম্ভবত এরকম ছিল, ফুড, কোয়ালিটি অফ ফুড ইন ক্যান্টিন অ্যান্ড ডিপ্রেশন। সো এই যে এইটুকু হয়তো অন্যরা কেউ রিসার্চ করেনি, এইটুকু খুঁজে বের করা এবং এইটুকুর উপর রিসার্চ করা, ইট ওয়াজ পাবলিশড ইন প্রবাবলি আই ফরগট, কোনো একটা Q1 জার্নালে পাবলিশড হয়েছিল। এবং সেকেন্ড প্যারাতে থাকবে ইম্প্যাক্ট অফ দ্য প্রবলেম, অ্যান্ড থার্ড প্যারাতে থাকবে যে ইম্পর্টেন্স অফ ডুইং দিস রিসার্চ, আমি কেন রিসার্চটা করতে চাই, ওয়াই সামওয়ান উইল ফান্ড মি। ওকে, নেক্সট রিসার্চ কোয়েশ্চেন আসবে যে আমি আসলে কি দেখতে চাচ্ছি, যে হয়তো ক্যান্সার ট্রিটমেন্ট অ্যাভেলেবেল কিনা, অথবা খাবারের আমি যদি ফুড হ্যাবিট চেঞ্জ করি ক্যান্সার ভালো হয়ে যাবে কিনা, অথবা কখন করলে, খাবার কখন খেলে ক্যান্সারের অর আমার ডিপ্রেশনের সাথে খাবারের কোনো সম্পর্ক আছে কিনা, বা টাইম ডিউরেশনের কোনো সম্পর্ক আছে কিনা। সো রিসার্চ কোয়েশ্চেনে আমার মূলত থাকে হু, হোয়াট, ওয়্যার, ওয়েন, ওয়াই, এবং রিসার্চ কোয়েশ্চেন একটাও হতে পারে, মাল্টিপল কোয়েশ্চেনও হতে পারে। হাইপোথিসিস আমি অলরেডি বলে ফেলেছি যে আমি একটা প্রেডিকশন করে নেই, যে আমার একটা প্রেডিকশন থাকে প্রথমে রিসার্চ শুরুর আগে, যে আমি হয়তো রিসার্চ করে দেখব যে যারা অনেকক্ষণ টিভি দেখেন বা যারা অনেকক্ষণ ফেসবুকে থাকেন বা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকেন তাদের ডিপ্রেশন বেশি। এটা আমি ধরেই নিয়েছি যে আমি হয়তো রিসার্চ করলে এই ফাইন্ডিংসটা পাবো, এটা ধরেই আমি হয়তো একটা রিসার্চে আগাই। সো আমার এই যে ধারণা, এটাই হচ্ছে রিসার্চ হাইপোথিসিস। এটা অ্যাকসেপ্টেডও হতে পারে, রিজেক্টেডও হতে পারে। অ্যাকচুয়ালি ইট ডাজ নট ম্যাটার যে আমার রিসার্চ হাইপোথিসিস কি অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড, আমি যেটা ফাইন্ডিংসে পাবো সেটাই আমার ফাইন্ডিংস হিসেবে কাউন্ট হবে। সো রিসার্চ, আমি হয়তো ভেবেছি স্ক্রিন টাইম এবং বাড়লে ডিপ্রেশন বাড়বে, কিন্তু পরে হয়তো রিসার্চ করে দেখলাম যে না, যারা টিভি দেখে তাদের মন বেশি ভালো থাকে। তার মানে আমার রিসার্চ কি হলো না? না, আমার রিসার্চ হয়েছে এবং দ্যাট ইজ নিউ ফাইন্ডিংস। রিসার্চ অবজেক্টিভ মানে আমি কি দেখতে চাচ্ছি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে, যে অলরেডি যে স্পেসিফিক হবে, যে এবং মেজারেবল হবে, যে আমি হয়তো এরকম কিছু দেখতে যাচ্ছি যেটা মেজারই করা যাচ্ছে না। টিভি দেখার সাথে মন ভালো হওয়ার সম্পর্ক, এখন মন ভালো হওয়াটা আপনি কিভাবে মেজার করবেন? এটার জন্য স্পেসিফিক কোনো স্কেল আছে কিনা, ওয়েদার ইট ইজ মেজারেবল অর নন মেজারেবল, এবং অ্যাচিভেবল কিনা, আমি কি আসলে এটা মেজার করতে পারবো, এবং বর্তমান সময়ের সাথে রেলিভেন্ট কিনা, আর টাইম বাউন্ড, যে অ্যাকচুয়ালি আমি কি 3 মাসের মধ্যে এইটুকু খুঁজে বের করা সম্ভব, রিসার্চটা কন্ডাক্ট করা সম্ভব। এই জিনিসটা আমার মনে হয় এটা আমরা যখন এক্সাম্পল দেখব একটু ক্লিয়ার হয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন, রিসার্চ মেথড। আমাকে রিসার্চ মেথডে মেনশন করে দিতে হবে কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ, রিসার্চের ডিজাইন, ক্রস সেকশনাল অর অ্যানালাইটিক্যাল অর মিক্সড মেথড, স্টাডি পিরিয়ড, কোন সময় থেকে কোন সময়, স্টাডি পপুলেশন, কারেন্ট স্যাম্পল সাইজ, স্যাম্পল টেকনিক, ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্ট অথবা অ্যান্ড প্রি টেস্টিং,
প্রি টেস্টিংটা সম্পর্কে আমি একটু বলবো, কারণ প্রি টেস্টিংটা হচ্ছে হয়তো আমি কোয়েশ্চেনিয়ার ডেভেলপ করেছি, কিন্তু আমি কোয়েশ্চেনিয়ার ডেভেলপ করার পরে দেখলাম আমাকে একটা স্মল সাইজ অফ পপুলেশনের উপরে আমি হয়তো দেখতে চাই যে আহ, ঢাকায় আহ, আহ, ঢাকার স্টুডেন্ট যারা আছে তারা কি বেশি পড়াশোনা করেন, বা ঢাকার স্টুডেন্টদের কি ডিপ্রেশন বেশি কিনা। সো এই স্টাডিটা আমার ঢাকার সব স্টুডেন্টদের উপর করার আগে আমি হয়তো ঢাকার পার্শ্ববর্তী কোনো জেলা, গাজীপুর অর ময়মনসিংহ, আমি হয়তো ওইখানের আমি হয়তো ঢাকার 10,000 স্টুডেন্টের উপর রিসার্চটা করতে চাই। কিন্তু ঢাকার 10,000 স্টুডেন্টের উপর রিসার্চ করার আগে আমি হয়তো ঢাকার নিয়ার বাই কোনো ডিস্ট্রিক্টের স্টুডেন্ট 100 জনের উপরে আমি আমার কোশ্চেনিয়ারটা টেস্ট করে দেখব। কোশ্চেনিয়ারটা টেস্ট করে দেখব যে অ্যাকচুয়ালি আমার কোশ্চেনিয়ারটা স্টুডেন্টরা প্রপারলি বুঝতে পারছে কিনা, সো বা আমার কোশ্চেনিয়ারে কোনো মডিফিকেশন আনা দরকার কিনা। সো এটা হচ্ছে প্রি টেস্টিং। আর ডাটা ইন্টারপ্রিটেশন, আমি ডাটা কালেক্ট করার পরে কিভাবে সেটা কি কি দেখতে চাই, লাইক কোরিলেশন বা কি কি টেস্ট করতে চাই, সেটা হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন। So research methodology, as it's is there any question? Can you please repeat the question? It will be easy for me if you kindly tell me, is there any question? I won't be able to see the chat. Let me see the chat box. স্ক্রিন দেখা যাচ্ছে না? মিস দেখা যাচ্ছে। এখন ঠিক আছে। Okay. Okay. So as we have already mentioned, the research methodology portion is one of the most crucial portion. Actually, here the professor or the institution get the idea whether you have sufficient knowledge regarding the research, or you have clear concept how you will conduct the research, and whether you have solid knowledge on this ground. So it describes the design of the study, and it should be sufficient in detail to assess that how they will contribute towards the achievement of the stated objective and permit proper appraisal for the budget. So you should plan the data analysis portion also. It should be also included, like how I will do the data analysis, whether I will use the SPSS or Stata or R, or whether it will be the qualitative research. So we will use in vivo. You have to mention that, and enough detail should be given to evaluate whether the methods are already tested and feasible. So as I have already mentioned, like I want to see whether the students are depressed or not. So how you will actually measure this? Whether there is any established questionnaire tool. So if you do research on depression, then you will see there are some established tool like Patient Health Care Questionnaire 9, PHQ 9 score. So in this tool, you will understand the student have to answer 9 questions, and based on that, you can say whether the student is mildly depressive, moderate depressive, or severely depressed, or no depression. So you cannot introduce something new until or unless it is validated by some previous research. So that should also be included. So you have to add the timeline of the project, like okay, we need hello, isn't it visible? Uh, whether it is visible now? Yes, ma'am. Okay. Yes, ma'am, it's clear. Okay. So you have to include the timeline. Oh, sure. Definitely. Is this? Okay. Let me do the. So this is the research method. You have to mention whether it is qualitative or quantitative, and you have to mention whether it is descriptive, analytical, or experimental, study period,
study place, population, then the sample size, sampling technique, methods of data collection, and the instrument of data collection, like whether you will take face-to-face interview or you will provide the questionnaire. Then you have to do the pre-testing. That means applying the questionnaire to someone else or some different group of people to check whether it is correct or whether I am getting the result as per my prediction. And then data interpretation and statistical analysis based on the study. And I think you were talking about this slide. Okay. So here you have to mention the all procedure, and you have to show that the research methodology aligns with your objective and your research plan. So the timeline of the project, you have to mention like this project will take 5 months or 6 months, or I need 1 year based on the research topic. There is another name of this chart, that is Gantt chart, which is you have to, if you give any proposal, you have to provide a Gantt chart. This name is Gantt chart. Another important thing is that budget. So what is your personal cost? What are the research activities? What are the equipments you have used and the amount of money needed, and traveling cost, participants compensation if needed, or publication dissemination cost. This is a budget. না আমি এখন একটু ইম্পর্টেন্ট একটা জিনিস বলবো, সেটা হচ্ছে গিয়ে এই পোর্শনটা আমরা অনেকেই মিস করে ফেলি এবং পরবর্তীতে দেখা যায় যে জাস্ট এই পোর্শনটুকু মিস করার জন্য আমরা কোনো ভালো জার্নালে পাবলিশ করতে পারি না। আমি আবারও বলছি, রিসার্চ প্রপোজাল কমপ্লিটলি করা হয় যখন আমি রিসার্চ শুরুও করিনি। দ্যাট মিনস আমি হয়তো চিন্তা করেছি আমি একটা রিসার্চ করব, কিভাবে করব, কোন বিষয়ের উপর রিসার্চ করব, এই যে আমার মাথার ব্লুপ্রিন্ট, সেটা খাতায় লেখা বা ডকুমেন্ট করা রিটেন, দ্যাট ইজ রিসার্চ প্রপোজাল। তার মানে রিসার্চ প্রপোজালটা হচ্ছে গিয়ে রিসার্চ শুরুর আগে আমি যে আমার চিন্তা ভাবনা এবং আমার যে নলেজ লিটারেচার রিভিউ করে পেয়েছি সেটা লেখা, এবং সেটা যারা অলরেডি এই ফিল্ড এক্সপিরিয়েন্স আছেন তাদেরকে শো করা, দ্যাট ইজ রিসার্চ প্রপোজাল। আমার খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রিসার্চ শুরুর আগে আমি যখন রিসার্চ প্রপোজাল ক্রিয়েট করছি, আমাকে এটা অবশ্যই অথরাইজড কোনো রিভিউ বোর্ডে সাবমিট করতে হবে। ইথিক্যাল কনসিডারেশন, আইআরবির অ্যাপ্রুভাল ছাড়া আমি যদি খুব impactful কোনো রিসার্চ করিও, it will never be you will never be able to publish in reputed journal. হতে পারে আপনার হয়তো মনে হচ্ছে আচ্ছা আমি তো শুধু কোশ্চেনই করছি যে স্টুডেন্টদের মন খারাপ কোনো কিছু নিয়ে নাকি, যে হয়তো ওরা পড়াশোনা রেজাল্ট খারাপ তাই দেখে ডিপ্রেশনে আছে কিনা, আমি তো ওর উপর কোনো কিছু করছি না, আমি শুধু ওর মতামত জানতে চাচ্ছি। কিন্তু আপনি হয়তো জানেন না যে আপনি এই কোশ্চেনটা করে ওকে কোনোভাবে ট্রিগার করেছেন কিনা ওর ডিপ্রেশনটাকে, বা ওর এই কোশ্চেনের উপর ভিত্তি করে হয়তো ওর প্রিভিয়াস কোনো কিছু মনে পড়লো কিনা, অথবা এটা ওর ডিপ্রেশনকে ট্রিগার করবে কিনা। যদি ট্রিগার করে, আপনার কি সাথে সাথে অ্যাসোসিয়েটেড প্রিভেন্ট করার জন্য কোনো মেজার আপনি নিয়েছেন কিনা? হয়তো আপনি কোশ্চেনিয়ারের পেছনে অ্যাড করে দিয়েছেন যে বাংলাদেশ ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ সার্ভিসের ফোন নাম্বার, অথবা আপনি অলরেডি একজন সাইকিয়াট্রিস্টের সাথে আলোচনা করে হয়তো রিসার্চ কন্ডাক্ট করছেন, তিনি হয়তো মেন্টাল সাপোর্ট দিবেন। সো এই সবকিছু আপনাকে আগে থেকে জেনে রাখতে হবে, এবং এই জন্য কনসেন্ট প্লাস রিসার্চের অ্যাপ্রুভাল নেয়া অথরাইজড বোর্ড থেকে, দিস ইজ ম্যান্ডাটরি। আমি কি জিনিসটা বোঝাতে পেরেছি? জি শিওর, প্লিজ। একটা কোশ্চেন ছিল ম্যাম, আমরা যদি সেকেন্ডারি ডাটা নিয়ে মানে যদি রিসার্চ করতে চাই, দেন কি ম্যাম এটা কি ম্যান্ডেটরি, মানে এটা করতে হবে? সেকেন্ডারি ডাটাতে তো ম্যাম আমরা অন্য জায়গা থেকে ডাটা কালেক্ট করে সেটা দিয়ে করতেছি, একটু যদি কাইন্ডলি বলতেন। ডেফিনেটলি সেকেন্ডারি ডাটা নেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে দুটো জিনিস ডিপেন্ড করতে পারে। একটা হচ্ছে আপনি যদি সিস্টেমেটিক রিভিউ করেন, সেই ক্ষেত্রে আইআরবি বোর্ডের আপনার অ্যাপ্রুভালের দরকার পড়ছে না। কিন্তু আপনি যদি হয়তো সেকেন্ডারি, আপনি হসপিটাল থেকে ডাটা নিচ্ছেন, তার মানে আপনাকে হসপিটালের কনসেন্ট নিতে হবে, এবং তাতে পেশেন্টের কনফিডেন্সিয়ালিটি ভায়োলেশন হচ্ছে কিনা সেটার জন্য আপনাকে হচ্ছে গিয়ে অ্যাপ্রুভাল নিতে হবে রেসপেক্টেড বোর্ড থেকে। আমি কি বোঝাতে পেরেছি?
জি ম্যাম, থ্যাংক ইউ। হসপিটালের ডাটাও কিন্তু সেকেন্ডারি ডাটা। আমি কিন্তু কারো কাছ থেকে কিছু নিইনি, কিন্তু এখানে কিন্তু পেশেন্টের ইনফরমেশন থাকে। সো আচ্ছা, আপনি যদি ওইটা ওইটা জি হচ্ছে জি ম্যাম আমরা অথরিটি থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন লিখে অ্যাপ্রুভাল নিতে হবে। শুধুমাত্র আইআর এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে শুধুমাত্র অথরিটির অ্যাপ্রুভাল এনাফ না, কারণ we do not know whether the authority itself is corrupted. আচ্ছা, আমি কি বোঝাতে পেরেছি? জি ম্যাম, তাহলে আমরা ম্যাম কি করতে এটা পারি? ওই যে আইআরবি বোর্ড থেকে আমার রিসার্চ প্রপোজালে আমাকে বলতে হবে যে আমি হয়তো হসপিটালে ওই হসপিটালে হয়তো 100টা ক্যান্সার পেশেন্ট আছে, আমি ওই হসপিটাল থেকে আমি সেকেন্ডারি ডাটা কালেক্ট করব, এই বিষয়ের উপরে ডাটা কালেক্ট করব, কিন্তু আমি পেশেন্টের নাম আদার ডিটেলস অ্যানোনিমাস রাখবো, তাদের কনফিডেন্সিয়ালিটি সম্পূর্ণ মেনটেন করা হবে। সো আপনি এটা লিখে আইআরবি বোর্ডে জমা দিবেন, ওনারা প্রপার আপনার রিসার্চ প্রপোজাল পড়বেন, এবং ওনাদের কাছে যদি মনে হয় যে আপনি এইভাবে করে ওনাদের কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে পারবেন, দেন দে উইল গিভ দ্য অ্যাপ্রুভাল অর দে উইল ডিসাইড। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। ওকে, সো ইথিক্যাল ম্যাম এই জিনিসটা জি ম্যাম sure. ম্যাম ওই ইথিক্যাল কনসিডারেশনের ক্ষেত্রে মানে আইআরবি থেকে আনা নিয়ে ওই সেলফ জি, ডিক্লারেশন এটা কতটুকু ইনস্ট্রাকটেবল রিসার্চের ক্ষেত্রে একটু কি কাইন্ডলি পাবলিকেশনে কি আরেকবার বলবেন? আমি না শুনতে পাচ্ছি না, একটু কাইন্ডলি যদি একটু জোরে বলতেন। ম্যাম সেলফ ডিক্লারেশন মানে ওটা ওটা কি ইউজ করা যায় সেলফ ডিক্লারেশন, রিসার্চারের? হ্যাঁ ম্যাম। সেলফ ডিক্লারেশন বলতে আপনি কি কনসেন্টের কথা বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ, রিসার্চারের সেলফ ডিক্লারেশন মানে এই রিসার্চের পারপাসটা মানে এই রিসার্চের মানে ওর মানে পার্টিসিপেন্টের কোনো ইয়া হচ্ছে কিনা মানে এগুলো নিয়ে ও ওর হ্যাঁ হ্যাঁ, ডিক্লারেশন এটা আমি থাকবে যে আপনাকে একটু দেখাবো। আমার মনে হয় ঠিক আর 5 মিনিট পরেই এই পোর্শনটুকু আসবে, তখন ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি আমি কি কি ডিক্লেয়ার করব, যে না কোনো পার্টিসিপেন্টের কোনো ধরনের ক্ষতি হবে না। মানে রিসার্চ তো দুই ধরনের, ক্লিনিক্যাল রিসার্চ এবং আমরা যেটা করি যে সোশ্যাল সায়েন্সের বা পাবলিক হেলথ রিসার্চ। সো আমাদেরকে ডিক্লেয়ার অবশ্যই করতে হবে যে পার্টিসিপেন্টের কোনো ক্ষতি হবে না, আর কখনো যদি কোনো ক্ষতি হয় সেটার জন্য আমার কি কি মেজার নেওয়া আছে এবং আমি কিভাবে সিচুয়েশনটাকে ট্যাকেল দিব। এটা একটু পরেই আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাবো, আমার মনে হয় আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ম্যাম ম্যাম, থ্যাংক ইউ। আই হ্যাভ আ কোশ্চেন। প্লিজ। যদি আমরা কোনো ভার্সিটি বা কোথাও যদি পোস্টার কম্পিটিশন বা পেপার এক্সিবিশন যাই, তখন সার্ভের জন্য কি আমাদের এথিক্যাল অ্যাপ্রুভাল নিতে হবে কিনা? সেক্ষেত্রে আপনাকে হয়তো হচ্ছে গিয়ে অথরিটি থেকে পারমিশন গ্র্যান্ট করতে হবে। আপনি যদি পাবলিকেশনে না যান বা হচ্ছে গিয়ে যেমন থিসিসের জন্যও হোক, থিসিসের জন্যও কিন্তু আপনাকে মানে আইআরবির অ্যাপ্রুভাল লাগে। কিন্তু আপনি যদি শুধু পোস্টার প্রেজেন্টেশনের ক্ষেত্রে করেন, সেক্ষেত্রে হয়তো রেসপেক্টিভ অথরিটি বা তাদের সাথে কনসাল্ট করে সেক্ষেত্রে সেটা মানে whether there has waiver or not, they might guide you. থ্যাংক ইউ। ওকে, সো আমি একটু যদি আবার বলি যে ইথিক্যাল কনসিডারেশন পোর্শনে দুটো কম্পোনেন্ট থাকবে। প্রথম, একটা রিটেন অ্যাপ্রুভাল ফর্ম, যেটাকে আপনি কিনা ইথিক্যাল রিভিউ বোর্ডে দেখাবেন যে ওকে, আমি যাদের কাছ থেকে ডাটা কালেকশন করেছি তাদের কনসেন্ট ছিল, এবং whether it was verbal informed consent or written consent, whatever is appropriate. And আরেকটি ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে গিয়ে আপনি কি কি জিনিস অ্যাড করবেন। আপনাকে আপনার কোশ্চেনিয়ার বাংলা এবং বাংলা না, আমি ভুল বললাম, আপনার যে ল্যাঙ্গুয়েজ বা পার্টিসিপেন্টদের ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশে সাবমিট করতে হবে, এবং সাথে আপনাকে কভার লেটার জমা দিতে হবে, এবং ক্ষতি হলে কি কি মেজার নেওয়া হবে, এবং চেক লিস্ট যেটা যে পার্টিসিপেন্টকে আমি এই ধরনের কোনো কোশ্চেন করছি না, আমি তার হচ্ছে কোনো বডি ফ্লুইড নিচ্ছি না, আমি তার কোনো অর্গান নিচ্ছি না, অর হোয়াট এভার। কারণ রিসার্চ তো আসলে আমরা অনেক সময় ড্রাগ দেওয়া হয়, আমি একটু আমার মনে হয় আমি পরবর্তী পোর্শনে গেলে এই অংশটুকু ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইআরবি বোর্ড থেকে আমাকে পারমিশন নিতে হবে, এবং আইআরবি বোর্ডের সাথে আমার অ্যাটাচমেন্ট হিসেবে থাকবে কোশ্চেনিয়ার, কভার লেটার অ্যান্ড আদার চেকলিস্ট। এটুকু কি এখন পর্যন্ত ক্লিয়ার? ওয়েদার ইট ইজ ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, সো দেন রেফারেন্স লিস্টের মধ্যে থাকবে যে আমি অ্যাকচুয়ালি পুরো সময়টুকুতে যে লিটারেচার রিভিউ করেছি। কেন করব? টু অ্যাভয়েড প্লাজিয়ারিজম। হয়তো আপনি একটা রিসার্চে পড়েছেন যে 10% মানুষ
ডিপ্রেশনে আক্রান্ত। আপনি এটুকু মেনশন করেছেন যে 10% মানুষ, রিসার্চে দেখা গিয়েছে 10% মানুষ ডিপ্রেশনে আক্রান্ত, কিন্তু আপনাকে মেনশন করে দিতে হবে এটা কোন রিসার্চ, যিনি করেছেন সেই রিসার্চারের নাম কি, অথবা হচ্ছে গিয়ে রিসার্চ। সো অ্যাকচুয়ালি এই যে মেনশন করে দেয়া, দিস ইজ সাইটেশন, এবং আপনি যে তার পুরো রিসার্চ আর্টিকেল শেষে একবারে লিস্ট হিসেবে যোগ করলেন, দ্যাট ইজ রেফারেন্স। এবং এটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে তার কাজটাকে স্বীকৃতি দেয়া, এবং আপনি প্ল্যাজিয়ারিজম বা কি বলবো এটাকে বাংলায়, মানে অন্য কারো ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে নিজের হিসেবে না বলা, দ্যাট ইজ অ্যাভয়েড প্লাজিয়ারিজম। সো এটার অনেকগুলো রেফারেন্স মেথড আছে, আপা, হার্ভার্ড, ভ্যানকুভার। সো আপনি আসলে কোন মেথডে করবেন এটা জানার জন্য আসলে আপনাকে জানতে হবে আপনার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টকে। অনেক ইউনিভার্সিটিতে যেমন আপা বা ভ্যানকুভার বা বাংলাদেশ বিএমআরসি মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিলে যেমন হচ্ছে ভ্যানকুভারটা প্রেফারেবল। সো এটা আপনাকে জেনে সেই স্টাইল অনুযায়ী আপনি রেফারেন্সিং করবেন। রেফারেন্স আর বিবলিওগ্রাফি দুটো একটু জাস্ট আমি একটু বলে দিচ্ছি। বিবলিওগ্রাফি হচ্ছে হয়তো আমি রেফারেন্স একটা আর্টিকেল পড়লাম, সেই আর্টিকেল পড়তে গিয়ে আমি হয়তো আরো অ্যাডিশনাল কিছু ইনফরমেশন পেলাম যে ওই আর্টিকেল থেকে যেটা পড়া হয়েছিল, দ্যাট ইজ বিবলিওগ্রাফি। সো আমি যখন অ্যাটাচ করব তখন আমি টোটাল রেফারেন্স লিস্ট এবং বিবলিওগ্রাফিটুকু অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করব, যেন আমার রিসার্চটা অথেন্টিক থাকে এবং পরবর্তীতে কোনো ধরনের কোয়েশ্চেনের সম্মুখীন না হয়। আর দেন হচ্ছে আমি অলরেডি বলেছি যে অ্যাপেন্ডিসেস বা সংযুক্তি হিসেবে আমি দিয়ে দিব কভার লেটার, কোয়েশ্চেনিয়ার আর কনসেন্ট ফর্ম। আমার এইটুকু পর্যন্তই ছিল। আর শেষ পর্যন্ত মানে কনক্লুশনে যদি বলি যে অ্যাকচুয়ালি আপনি রিসার্চ প্রপোজাল ছাড়া মেইন রিসার্চে প্রসিডই করতে পারবেন না। অনেক সময় রিসার্চ প্রপোজাল ইজ অ্যাকচুয়ালি ক্রুশিয়াল টু এনশিওরিং দ্য ভ্যালিডিটি, reliability and ethical integrity of the research, and a planned protocol can anticipate the potential challenge। যেটা আমি বললাম যে আপনি হয়তো 10,000 মানুষের আগে কে কোশ্চেনিয়ার দেওয়ার আগে 100 মানুষের উপর কোশ্চেনিয়ারটা টেস্ট করতে গিয়ে দেখলেন যে না, আমি এই কোশ্চেনটা দিয়ে যেটা বুঝতে চাচ্ছিলাম ওনারা ঠিক এটা বুঝতেই পারছেন না। এখন আপনি হয়তো বললেন যে আচ্ছা আপনার কি খাবার কি বলবো যে আপনার কি হচ্ছে ডিপ্রেশন সম্পর্কে কোনো নলেজ আছে? তো অনেকে এটা হচ্ছে গিয়ে হয়তো স্টুডেন্টরা জানলাম যদি নলেজ নেই বলি ব্যাপারটা কেমন হয়ে গেল। সোরা নলেজ থাকুক বা না থাকুক, হয়তো সবাই মিলে স্ট্রং নলেজ দিয়ে দিল। তো এই যে এটা ওদের বোঝার ভুল অথবা আমার বোঝানোর ভুল, এই জিনিসটা আমি শিওর হতে পারবো আমি যখন কোশ্চেনটা প্রপারলি প্রি টেস্টিং করবো, সো দ্যাট আমার পার্টিসিপেন্ট যারা আছেন ওরা এক্স্যাক্টলি আমার কোশ্চেনের বা আমার রিসার্চের মোটিভটা বুঝতে পারেন এবং ওনারা অ্যাকুরেট ডাটা প্রোভাইড করেন। একটু খেয়াল রাখতে হবে, একুরেট ডাটা প্রোভাইড করতে উনি বাধ্য না, রিসার্চ যেহেতু আমি করছি একুরেট ডাটাটা কালেক্ট করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। সো আমি ওনাদেরকে যতটা ভালো বোঝাতে পারবো আমার ডাটাটা তত বেশি অথেন্টিক, আমার রিসার্চটা তত বেশি অথেন্টিক হবে। এইটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? আমি একটু ডিরেক্টলি আমি প্রপোজালের একটা ইতে চলে যাচ্ছি। সো আমি একটা প্রপোজালে লিস্ট আসলে কেমন হয় অথবা আমি ইথিক্যাল রিভিউ বোর্ডে সাবমিট করার সময় কিভাবে করব সেটা ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন ভ্যারি করতে পারে। আমি একটা এক্সাম্পল এখানে দিয়েছি যেটা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিলের, আপনি এটা ওয়েবসাইটে গেলেই পাবেন। সো এখানে খুব সুন্দর করে মেনশন করা আছে যে আপনি ইথিক্যাল অ্যাপ্রুভালের জন্য আপনাকে কি কি অ্যাড করতে হবে। কভার লেটার লাগবে, ইথিক্যাল ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে, তারপরে আপনার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট জমা দিতে হবে, প্রপোজাল সাবমিট করতে হবে, ইনফর্ম কনসেন্ট। আপনি যে পার্টিসিপেন্ট থেকে বলেছেন যে হ্যাঁ আমি ডাটা দিচ্ছি, আমার কোনো সমস্যা নেই, এটার কনসেন্ট ফর্মটা দিতে হবে। কোশ্চেনিয়ার আপনি রিসার্চে যেটা ব্যবহার করবেন সেটা প্রোভাইড করতে হবে এবং প্রসিডিওরটা মেনটেন করতে হবে, আর বাজেট। আমি একটু নিচে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে, সো এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিলের ইথিক্যাল অ্যাপ্রুভাল ফর্ম। আমি ডিরেক্টলি নিচে চলে যাই। এখানে আপনাকে অ্যাড করে দিতে হবে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর কারা আছেন বা কো ইনভেস্টিগেটর যদি থাকে, কোথায় আপনি স্টাডিটা করবেন, লাইক বাংলাদেশের হয়তো যদি করেন ঢাকা, কুমিল্লা, চিটাগং, অথবা ঢাকায় করলে ঢাকার কোন জোন, উত্তরা, ধানমন্ডি অর হোয়াট এভার।
টাইটেল অফ দ্য স্টাডি টাইটেলটা কোন ধরনের, এটা কি ক্রস সেকশনাল হবে নাকি কোহোর্ট হবে অর হোয়াট এভার, টোটাল কস্ট এবং ফান্ডিং এজেন্সি যদি থাকে, আদারওয়াইজ নট অ্যাপ্লিকেবল। আচ্ছা, একটু আগে একজন কোশ্চেন করেছিলেন যে ডিক্লেয়ার করার ব্যাপার যেটা আসে, এই যে দেখেন এটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিলে অলরেডি ফর্মটা আছে। আপনাকে বলতে হবে যে পপুলেশন, ওনারা কি অসুস্থ নাকি সুস্থ, ইয়েস অথবা নোতে টিক দিবেন। অথবা এই যে স্টাডি, ডাজ দিস স্টাডি ইনভলভ ফিজিক্যাল রিস্ক, পেশেন্টের কি কোনো ফিজিক্যাল ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? ম্যাক্সিমাম আমরা যে রিসার্চ গুলো করি সেগুলো তো ফিজিক্যাল হার্মের কোনো অপশন নাই। হয়তো ক্লিনিক্যাল রিসার্চ বা ড্রাগ ট্রায়ালের রিসার্চ, ওগুলোতে ফিজিক্যাল হার্মের চান্স থাকে। অথবা সোশ্যাল রিস্ক, আপনি হয়তো কোনো থার্ড জেন্ডার বা তাদের লাইফস্টাইল সম্পর্কে করছেন, এখানে কারো সোশ্যাল রেসপেক্ট বা রেপুটেশন হ্যাম্পার হওয়ার বা কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার কোনো চান্স আছে কিনা, সো এখানে আপনাকে টিক দিতে হবে। পেশেন্টের ডিসকমফোর্ট ফিল হচ্ছে কিনা, আমি হয়তো যেটা বললাম, আপনি হয়তো এমন একটা কোশ্চেন করেছেন বা রিসার্চ প্রপোজালে রেখেছেন বা কোশ্চেনিয়ারে রেখেছেন যেটা আমার খুব অস্বস্তির কারণ, যে আমি একটু যদি বলি যে হয়তো আনহ্যাপি কনজুগাল লাইফ অর সামথিং, হয়তো আপনি যে কোশ্চেনটা করেছেন উনি অস্বস্তি বোধ করছেন, এই ধরনের কোনো কোশ্চেন আপনি ইনক্লুড করেছেন কিনা। আমার মনে হয় এটা আমি দিয়ে দিব, আপনারা অলরেডি অথবা এটা ওয়েবসাইটে গেলেই পাবেন, সো আমি আর এটা ডিসকাস করছি না। ওকে, একটু আগে একজন বলেছিলেন ডাজ দিস স্টাডি ইনভলভ হসপিটাল রেকর্ড, বার্থ অর ডেথ। আপনি সেকেন্ডারি ডাটা নিচ্ছেন, কিন্তু আপনি কারো হসপিটাল রেকর্ড নেন, মেডিকেল রেকর্ড নেন, বার্থ বা ডেথের রেকর্ড নেন, দেখেন কারো না কারো ডাটা, সো ইউ হ্যাভ টু মেনটেন দ্যাট কনফিডেন্সিয়ালিটি। সো আলটিমেটলি এটার জন্য আপনাকে আইআরবি রিভিউ বোর্ডের অ্যাপ্রুভাল লাগবে। এটা অর্গান বা বডি ফ্লুইড, এটা আমাদের জন্য না ইউজুয়ালি, যদি করে কেউ তার জন্য হবে। আচ্ছা, আর সাবজেক্ট ক্লিয়ারলি ইনফর্মড অ্যাবাউট দ্য নেচার অফ দ্য স্টাডি, প্রসিডিউর অফ দ্য স্টাডি। আপনি যার থেকে ডাটা কালেক্ট করছেন হয়তো উনি ইলিটারেট, অথবা আপনি হয়তো বললেন যে ইনফর্ম কনসেন্ট, যে আপনি এখানে একটা সিগনেচার করেন অথবা টিক সই দেন, অথচ উনি পড়তেই পারেন না, আপনি ভার্বালিও ওনাকে বলেননি। সো অ্যাকচুয়ালি আপনার রিসার্চ আপনি ওনাকে ইন ডিটেলসে বলে তারপরে ডাটা কালেকশন করেছেন কিনা আপনাকে সেটা ডিক্লেয়ার করতে হবে। এরপরে এখানে কোনো প্রাইভেট কোশ্চেন ইনক্লুড আছে কিনা, পেশেন্টের নিজস্ব কোনো বেনিফিট হওয়ার চান্স আছে কিনা, অথবা কোনো ক্ষতি হওয়ার চান্স আছে কিনা, অথবা পার্টিসিপেন্ট চাইলেই রিফিউজ করতে পারবেন কিনা। হয়তো আমার 10টা কোশ্চেনের অ্যান্সার দিয়েছি, কিন্তু 11 নম্বর কোশ্চেনে গিয়ে আমার মনে হলো যে না, আমি রিসার্চে পার্টিসিপেন্ট হতে চাই না, সো আমি উইথড্র করতে পারবো কিনা, এই রাইট পেশেন্টকে আপনি দিয়েছেন কিনা। সো এই ব্যাপারগুলো আপনাকে ডিক্লেয়ার করতে হবে। ওকে, লাস্টে উনি যেটা আপনার কোনো একজনের মনে হয় কোশ্চেন ছিল যে আমি ডিক্লেয়ার করব, সো এই যে দেখেন এখানে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর যিনি থাকবেন উনি ডিক্লেয়ার করতে হবে যে না, এই পার্টিসিপেন্টে এর রিস্ক নেই, বা রিস্ক থাকলে আমি মিটিগেশনের জন্য এই স্টেপ গুলো নিয়েছি। এইটুকু পর্যন্ত কার কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? আপু আমার দুইটা কোয়েশ্চেন ছিল। শিওর, প্লিজ। আপু ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আপনি যে ইথিক্যাল যে ব্যাপারটা বললেন, এটার সাথে জি। কি আমার ডাটা কালেকশনের কোনো ডিরেক্ট লিংক আছে, যে না আমি Definitely, আপনি ডাটা কালেকশন করার আগে আমাকে এটা সাবমিট করতে হবে? বা আমি সাপোজ আমি কোনো পেশেন্টের, একটা গ্রুপ অফ পেশেন্টের ডাটা কালেকশন করছি, কোয়েশ্চেনের অলরেডি প্রিপেয়ার করেছি, একটা বেসিক একটা কোয়েশ্চেনের প্রিপেয়ার করেছি, পুরোপুরি আমি করিনি, জাস্ট ড্রাফট করা। সো সেটা করার আগে কি আমাকে এথিক্যাল জিনিসটা কমপ্লিট করতে হবে বা সাবমিট করতে হবে, পুরোপুরি পারমিশন নিতে হবে? ব্যাপারটা কি এমন কিছু? ওকে, আপনার এটা ফার্স্ট কোশ্চেন ছিল, আমি আগে এটা জি। অ্যান্সার করবো। আমি হ্যাঁ, আগে ওকে, শিওর। সো এক্স্যাক্টলি আপনি যেটা বুঝেছেন ওটাই। আমার ফুল রিসার্চ প্রপোজাল মানে আমার ফুল রিসার্চের রেডি, শুধুমাত্র বাকি আছে ডাটা কালেকশন অংশটুকু এবং দেন ফাইন্ডিংস এবং ইন্টারপ্রিটেশন। তার মানে আমি ডাটা কালেকশন, আমি যদি অ্যাকর্ডিং টু ইথিক্স অনুযায়ী যাই, আমি ডাটা কালেকশন কখনোই ইথিক্যাল বোর্ডের পারমিশন ছাড়া শুরু করতে পারবো না। ওনারা আমার কোশ্চেনিয়ার দেখে, রিসার্চ প্রপোজাল দেখে যদি পারমিট করেন, শুধুমাত্র সেক্ষেত্রে আমি ডাটা কালেকশনে যেতে পারবো, আদারওয়াইজ আমি কখনোই ডাটা কালেকশনে যেতে পারবো না। এটা হচ্ছে আমি স্ট্যান্ডার্ড প্রসিডিউরের কথা বললাম। ওকে, এবং ওকে। এইটা কেন আপনি মেনটেন করবেন, কারণ আপনি ইথিক্যাল বোর্ডের পারমিশন ছাড়া আপনি কখনোই হচ্ছে গিয়ে রেপুটেড জার্নাল লাইক Q1 অর স্প্রিঞ্জার বা ল্যান্সেট আপনি এগুলোতে পাবলিশ করতে পারবেন না। সো এই জন্য হচ্ছে গিয়ে
আপনার ফুল প্রপোজাল রেডি করে, কোশ্চেনিয়ার রেডি করে, এবং কোশ্চেনিয়ার আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশে হতে হবে। দুটোই মিলছে কিনা, যে আমার ইংলিশ কোশ্চেন এবং বাংলা কোশ্চেন, আমি বাংলা হিসেবে বলছি যেহেতু আমরা মানে বাংলাদেশের, সো সেটা সাবমিট করার পরে ইথিক্যাল বোর্ড যদি আপনাকে পারমিশন দেয়, সেই ক্ষেত্রে আমরা ডাটা কালেকশনে প্রসিড করতে পারবো। সো অ্যাকচুয়ালি এখানে ড্রাফট বলতে আপনি যে কোশ্চেনের উপর অলরেডি দেখেন প্রি টেস্ট করে ফেলেছেন, সেই ক্ষেত্রে কোশ্চেনে আপনার ফাইনাল কোশ্চেনিয়ার, সো আপনি কিন্তু সেটাই হচ্ছে গিয়ে ইথিক্যাল বোর্ডে জমা দিবেন এবং আপনি ডাটা কালেকশন সেটার উপরেই হবে। আমি কি কোশ্চেনটা অ্যান্সার করতে পেরেছি? আপু অ্যান্সারটা আমি পেয়েছি। এখন মানে আমি এরকম কিছু ইনস্টেন্সেস দেখেছি যে কেউ মানে সাপোজ মানে সে আপনার ডাটা কালেকশন করে ফেলছে, একটা জি। হসপিটালের গ্রোথ পেশেন্ট থেকে নিয়ে ফেলেছে, বাট আমি অ্যাকচুয়ালি জানি না যে সে আপনার যে আদার্স যে প্রসিডিউর গুলো আছে ফুলফিল করতে হয়, ইথিক্যাল বোর্ড হোক, তারপরে আপনার সাবমিট করা হোক, আমি এটা মানে আমি অ্যালাউড কিনা, এভরিথিং ইজ অলরাইট কিনা একটা পেশেন্টের উপরে এই হিস্ট্রি গুলো নেওয়ার ক্ষেত্রে। সো যদি সে এমন করে থাকে যে সাপোজ সে ডাটা কালেকশন সে করে ফেলতেছে এন্ড সে কাউকে সাবমিট করেনি, দেন সেটা করার পর তার ডাটা একটা স্যাম্পল সাইজ তার নেওয়া হয়ে যাওয়ার পর সে দেন বাকি প্রসিডিউর গুলো করলো, যে আমার কোয়েশ্চেনিয়ার সাবমিট করা, ইথিক্যাল বোর্ডের পারমিশন নেওয়া। কেউ কি এমনটা করে থাকে কিনা, মানে আমি জাস্ট জানতে চাচ্ছি। আই ওকে, নো মেবি এটা ইথিক্যালি কারেক্ট না হয়তো, বা যেভাবে আপনি আমাকে বুঝিয়েছেন যে প্রপার ওয়ে হচ্ছে আগে ইথিক্যাল বোর্ডের পারমিশন নেওয়া, পুরো প্রসিডিউরটা ফলো করে দেন আমাকে ডাটা কালেকশনে যাওয়াটা, রাইট আপু? জি। এক্ষেত্রে মানে you know the country context, you এক্স্যাক্টলি know how এক্স্যাক্টলি আমি it is বুঝতে পেরেছি। prepared, so we cannot go বাট দ্য deep into থিং that, ইজ right? মানে আমাকে প্রপার প্রসিডিউর যদি ফলো করি, আই হ্যাভ টু ডু দ্য হোল থিং। And আমাকে ইথিক্যাল you বোর্ডে have যেতে হবে, পারমিশন আনতে হবে, দেন আমি এটা স্টার্ট করব, দ্য আইডিয়াল exactly প্রসিডিউর, স্ট্যান্ডার্ড প্রসিডিউর। ideal আচ্ছা procedure. আপু, And if you want to actually if you want to publish into the reputed journal, and you know, you can, you might be able to alter the timeline, no one is actually checking, so but this is not the procedure, so we আমি all do বুঝতে that. পেরেছি। Okay. আচ্ছা আপু, আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আমি খেয়াল করেছি মানে আমি যখন নিজে ডাটা কালেকশন করতে গিয়েছি, তো পেশেন্টদের যখন আমি কোয়েশ্চেন করছি যে পেশেন্টের ফ্যামিলির মান্থলি ইনকাম কত, তো আপনি মাত্র বললেন না ওরা শাই ফিল করে বা শেয়ার করতে চায় না, ঠিক আছে? তো এখন মানে আমি এটা তো খুব অনেকের ক্ষেত্রে খুব কনফিডেন্সিয়াল একটা ব্যাপার। আমরা যেমন আমি যেমন একদম এক্সাক্ট অ্যামাউন্ট কখনোই জানতে চাই না, আমরা একটা রেশিও দিয়ে দেই যে 10 to 20,000 or 22 আপ, এইভাবে একটা অপশন থাকে। সো অনেকে দেখা যায় যে মোস্ট অফ দ্য পার্সন অনেক ওরা সবাই বলে থাকে, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তারা পুরোপুরি অ্যান্সার দিতে একটু হেজিটেট ফিল করে, বাট অনেক সময় আমার কাছে মনে হয় যে তারা অ্যাপ্রোপ্রিয়েটটা বলছেও না, হাইড করতে চায়। তো সেক্ষেত্রে আমরা এটা ওনাকে কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, যে এটা মানে ওনাকে কাউন্সিলিংটা আমি কিভাবে করতে পারি এটার ক্ষেত্রে? কোনো আইডিয়া, আপনার কোনো সাজেশন? তো আমার থিসিস সুপারভাইজার স্যার যিনি ছিলেন, জি জি তো স্যার সবসময় বলেছিলেন যে আমরা কিন্তু ইউজুয়ালি একটা ডাটা কালেকশনে হয়তো সময় দিই 10 মিনিট বা 15 মিনিট। জি হ্যাঁ, সো স্যার আসলে বলেছিলেন যে মানে স্যার ডিউরিং পিজি, স্যারও ডক্টর, দেন পাবলিক হেলথ স্পেশালিস্ট ছিলেন। তো স্যার বলেছিলেন যে অ্যাকচুয়ালি বাইরের দেশে যে রিসার্চ হয়, আমরা যেমন অনেক অনেক মানুষ নিয়ে, মানে ডেফিনেটলি ওটাও হয়, কিন্তু ওনাদের মেইন একটা কনসার্ন থাকে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। আপনি অনেক রিসার্চ মানে পাবলিকেশন পড়বেন, হয়তো পার্টিসিপেন্ট ছিল 50 জন, 16 জন, 20 জন, 22 জন, বাট ওনারা এত সময় বা এফোর্ট ওই পার্টিসিপেন্টদের উপর দেন যে somehow it become so familiar, or the person becomes so trustable, and they become actually comfortable with the data collector. সো আমার স্যার যেটা বলেছিলেন যে আপনি যত এফোর্ট দিবেন আপনার ডাটা কালেকশন তত ইজি হবে, কারণ কেউ কিন্তু বলবে না যে আমি ইলিটারেট, ইট কেউ জানছে না, বাট স্টিল ইট সিমস আই মিন somehow it is disrespectful to them, right? So অ্যাকচুয়ালি এখানে স্যাররা বলেন কোয়ালিটি। আমি হয়তো আগে যদি ওনার সাথে হাফ এন আওয়ার, যদিও আমরা এটা করি না, বাট ডেফিনেটলি আমরা কি করি না সেটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর না। স্ট্যান্ডার্ড প্রসিডিওর হচ্ছে আমি হয়তো মানুষটার সাথে ওইভাবে অ্যাপ্রোচ করতে হবে যেন উনি আমার সাথে ট্রাস্টেড ফিল করেন, উনি নিজে থেকেই হয়তো যে বলেন যে ওকে
আমার ফ্যামিলিতে হয়তো এই প্রবলেম, এটার জন্য এটা, মানে ওভারঅল বাই আসবে, নট যে আচ্ছা বলেন আপনার টাকা আমার মান্থলি ইনকাম কত, আপনি কি এডুকেটেড নাকি নন এডুকেটেড, অথবা বলেন আপনার বাচ্চা কয়জন। হুম, হুম। থাকে না আমরা জি, কালেকশন করি ডাটা এভাবে। দিস ইজ নট দ্য প্রসিডিওর। We have to build rapport first and then start collecting. And then our actually আপনার ডাটা কালেকশনের প্রসিডিওর আপনার ডাটা কালেক্টরের উপর ডিপেন্ড করবে, যে উনি, এই জন্যই বললাম যে রেজাল্ট অনেক সময় ডিস্টর্টেড হয়ে যায়, কারণ ডাটা কালেকশনের প্রসিডিওর আমরা ওই যে চেকলিস্ট ফিল আপ করি, আচ্ছা কত, আপনি কি, দেন এখন আমি হয়তো জিজ্ঞেস করে বসলাম, আচ্ছা আপনার কি কনজুগাল লাইফে কোনো প্রবলেম আছে, না নাই, আমার হুম। কোশ্চেন যেমন থাকে ওনার উত্তর ওই রকম থাকে। Exactly. আমি কি They don't বললাম? feel comfortable enough to share everything. এক্স্যাক্টলি। Exactly. ওকে, বুঝতে সো পেরেছি। নেক্সট, এটা হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্টটা আপনি কিভাবে প্রিপেয়ার করবেন, আমি একটু বলেছিলাম যে এখানে হচ্ছে গিয়ে এটা সবাই অলরেডি বিএমআরসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিল, জাস্ট ওয়েবসাইটে সার্চ দিলেই পেয়ে যাবেন। আমি খুব বেশি ডিটেলস এটা যাব না, যে আমার স্টাডি গ্রুপ কারা, রিসার্চ কি, তাদের কোনো পটেনশিয়াল হার্ম বা সাইকোলজিক্যাল হার্ম হওয়ার চান্সেস আছে কিনা, আমি রিসার্চ অ্যাবস্ট্রাক্টে এই সব কিছু বলে দিব। ওকে, আমি একটু উপরে যাচ্ছি। আর এটা ড্রাগ তো আমাদের জন্য না। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সো আপনি যদি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিল আসলে হচ্ছে গিয়ে প্রপোজাল জমা দেন, আপনাকে এই জিনিসগুলো মেনশন করতে হবে। প্রজেক্টের টাইটেল থাকবে, সামারি থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, এবং ওনারা বলে দিয়েছেন যে ইন্ট্রোডাকশনেও আপনি কি কি মেনশন করবেন। এটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিলের প্রপোজালের ফরম্যাট কেমন হবে সেটা। ইন্ট্রোডাকশন থাকবে যে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন এবং লিটারেচার আপনাকে সাইট করতে হবে যে কোথা থেকে নিয়েছেন। অবজেক্টিভ মেনশন করতে হবে, জেনারেল অবজেক্টিভ এবং স্পেসিফিক অবজেক্টিভ, রেশনালি কেন আমি রিসার্চটা করছি, কেন গুরুত্বপূর্ণ। এখানে মেথোডোলজি প্রশ্নটুকু খুব সুন্দর করে মানে মেনশন করা আছে যে আমি কি কি আসলে বলে দিব। আমরা তো জাস্ট ইট ইজ এ ক্রস সেকশনাল স্টাডি, আই উইল ডু ইন উত্তরা এন্ড দিস, এটুকু বলে শেষ করে দিই। এখানে দেখেন মেথোডোলজিতে বলা আছে যে আপনি কোথায় করবেন, কেন করবেন, ডাটা কালেকশনের প্ল্যান কি, অ্যানালাইসিসের প্ল্যান কি, দেন হচ্ছে গিয়ে স্টাডি পপুলেশন কারা, ডিজাইন, স্যাম্পলিং কি, স্ট্যাটিস্টিক্যাল বেসিস আমাদের কোনটা থাকবে, ডাটা কালেকশনের পরে প্রি টেস্টিং আমি করেছি কিনা বা কোথায় করব, দেন ইন্টারপ্রিটেশন, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, আমি কি শুধুমাত্র হচ্ছে গিয়ে ডেসক্রিপটিভ দেখবো নাকি সাথে কোনো কোরিলেশন সিগনিফিকেন্স টেস্টও করব, বা কোএফিশিয়েন্ট ভেরিয়েশন বা ইভালুয়েশন মডেল কোনটা, সবকিছু। দেন ইউটিলাইজেশন অফ দ্য রেজাল্ট, আমি হয়তো দেখলাম যে না যারা অনেক সময় স্ক্রিন টাইম থাকে ওদের একাডেমিক লাইফ হ্যাম্পার হয় অ্যান্ড ডিপ্রেশন ক্রিয়েট হয়। সো আমি হয়তো গভর্নমেন্ট থেকে প্রতিটা একাডেমিক ইনস্টিটিউশনে একজন সাইকিয়াট্রিস্ট নিয়োগ দেয়া, বা প্রতি সপ্তাহে একদিন মেন্টাল হেলথের উপর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। সো ইউটিলাইজেশন অফ দ্য রেজাল্ট, যে আমি এই রিসার্চটা করে কাকে ইনফর্ম করতে চাচ্ছি, কি ইনফর্ম করতে চাচ্ছি, কারা বেনিফিটেড হবে। ফ্যাসিলিটিস, যে আমরা কোথায় রিসার্চটা করেছি, কি কি ফ্যাসিলিটিস ইউজ করেছি, যে এটা ইউজুয়ালি অ্যাপ্লিকেবল যদি ক্লিনিক্যাল রিসার্চ হয়, যে কোনো ড্রাগ, হিউম্যান অর মেডিসিন। দেন আইআরবি বোর্ডের অ্যাপ্রুভাল, আর ফ্লো চার্ট অলরেডি যেটা আমরা টাইমলাইন দেখিয়েছি। আমি মনে হয় একটু এখন ফাস্ট যাচ্ছি, কাইন্ডলি যদি কারো বুঝতে প্রবলেম হয় আমাকে একটু বলবেন। ইথিক্যাল ইমপ্লিকেশন, রেফারেন্স। ওকে, ইনফর্ম কনসেন্ট কেমন হবে, আপনি কনসেন্টে কি কি অ্যাড করবেন, যে আমার নাম, আমি কেন রিসার্চ করতে চাচ্ছি, রিসার্চের আমার উদ্দেশ্য কি, রিসার্চের বেনিফিট কি, রিসার্চে পার্টিসিপেন্টের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কি না, উনি কি রিসার্চের ডাটা, আমার এতে কোনো পার্সোনাল উনি কোনো বেনিফিট পাবেন না। আমাকে এখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলো মেনশন করে পার্টিসিপেন্টকে বলে ওনার কাছ থেকে ডাটা কালেক্ট করতে হবে। আমি একটা জিনিস একটু মেনশন করতে ভুলে গিয়েছি, যদি 18 বছরের নিচে কোনো পার্টিসিপেন্ট হয় ওনার কাছ থেকে ডাটা কালেকশন করলে হবে না। আপনার অবশ্যই লিগ্যাল গার্ডিয়ান, দ্যাট ইজ প্যারেন্টস, আর যদি প্যারেন্টস না থাকেন সেক্ষেত্রে লিগ্যাল গার্ডিয়ানের মানে কনসেন্ট নিতে হবে। সো আপনি শুধুমাত্র বাচ্চার কাছ থেকে পারমিশন নিলে বা স্কুলে গিয়ে আমি একটা ডাটা কালেকশন করে নিয়ে আসলাম, এটা অ্যাপ্রুভড হবে না, আপনার লিগ্যাল গার্ডিয়ানের পারমিশন লাগবে। আচ্ছা, নেক্সট বাজেট। বাজেটের মধ্যে আপনি কি কি মেনশন করে দিবেন, যে ল্যাবরেটরি কস্ট বা ম্যাটেরিয়াল বা পেশেন্টের কস্ট বা ট্রাভেল কস্ট কিছু আছে কিনা। ওকে, আচ্ছা এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এরপর আমি ডিরেক্টলি জাস্ট একটা প্রপোজাল দেখাবো যে আসলে কিভাবে আমি লিখেছিলাম।
এইটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আমি প্রসিড করছি। সো আমি জাস্ট বিএমআরসি ফরম্যাটে প্রথমে করেছিলাম। সো এটা ওকে। এই যে কভার লেটার, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি আপু, দেখা যাচ্ছে। ওকে। সো কভার লেটারটা আসলে কি হবে? আমি চেয়ারম্যান বা আইআরবি বোর্ডে যিনি চেয়ারম্যান থাকবেন বা রেলিভেন্ট ইনস্টিটিউশন, আমি মেনশন করে দিয়েছি যে আমার রিসার্চ ছিল সেলফ রিপোর্টেড স্ক্রিন টাইম এবং এটার সাথে ডিপ্রেশনের সম্পর্ক আছে কিনা নার্সিং স্টুডেন্টদের উপরে। আমার উদ্দেশ্য ছিল দেখা যে স্ক্রিন টাইম স্টুডেন্টদের একাডেমিক পারফরমেন্স, সোশ্যাল ইন্টারাকশন, মেন্টাল হেলথকে ইম্প্যাক্ট ফেলে কিনা, এবং অ্যাজ এ প্রিন্সিপাল ইনভেস্টিগেটর আমি ট্রাই করেছি প্রাইভেসি, কনফিডেন্সিয়ালিটি সবকিছু মেনটেন করা, এবং সাথে আমি রিসার্চ প্রপোজাল, কোয়েশ্চেনিয়ার, কনসেন্ট ফর্ম অ্যান্ড আদার রিকোয়ার্ড ডকুমেন্ট সাবমিট করেছি। সো এটা কভার লেটার হিসেবে আমি দিয়েছিলাম। তার সাথে আমার সাবমিশনে আমি কি কি দিয়েছি, যে ফর্মটা ছিল, যেহেতু আমি বিএমআরসি তে ফরম্যাটে করেছি, আমার নাম, ডিটেলস এখানে সবকিছু ছিল, যে আমার প্লেস অফ দ্য স্টাডি ছিল কি, আমার টাইটেল কি ছিল, আমার ডিউরেশন বা কস্ট, ফান্ডিং আমার ক্ষেত্রে ছিল না। আমি এখানে ম্যাক্সিমামই দেখবেন যে আপনার আমার নোতে অ্যাপ্লাই করা, কারণ আমি কারো মানে পার্সোনাল কোশ্চেন বা সোশ্যাল রিস্ক, সাইকোসোশ্যাল রিস্ক এগুলো কিছু ছিল না। সো আমি জাস্ট এগুলো বোল্ড করে দিয়েছিলাম। দেন ফাইনালি আমার সিগনেচার, এটা তো কিছু না। ওকে, এবার প্রজেক্টের টাইটেল আমি রেড মার্ক করে দিয়েছি, এটা কি দেখা যাচ্ছে? জি আপু। আমি জাস্ট এটা এক্সাম্পল হিসেবে একটু দেখানোর জন্য, কারণ আমি যতগুলো মানে এর আগে ওয়ার্কশপ আমি নিজে করেছিলাম, আমার কেন যেন মনে হতো যে সবই থিওরি, আমি কিছু বুঝতে পারছি না লাস্ট পর্যন্ত আসলে দেখতে কেমন হবে। সো আমার মনে হচ্ছে আমি একটু হয়তো অ্যাড করে দিলে আপনাদের দেখতে সুবিধা হবে, যে ওকে অ্যাকচুয়ালি এটা কাইন্ড অফ ড্রাফট এরকম হয়। সো প্রজেক্টের টাইটেল আমি মেনশন করব, দেন সামারি খুব ছোট করে, সামারির মধ্যে হয়তো যা যা ইনফরমেশন, এটা যদিও জাস্ট আমি খুব শর্ট করে করেছি, এখানে সব ডিটেলস নাই, কিন্তু আমাকে সামারিতে ডিটেলস দিয়ে দিতে হবে। টাইটেল কি ছিল, কি দেখতে চাই, অবজেক্টিভ কি, মেথোডোলজি কি, যেমন ক্রস সেকশনাল বা কাদের উপর করব সবকিছু, কিওয়ার্ড কি কি ছিল সেটা মেনশন করে দিতে হবে। দেন ইন্ট্রোডাকশন, একটু খেয়াল করলে দেখবেন আমার এখানে হচ্ছে গিয়ে 1, 2, লাস্ট 3, 4 এই শব্দগুলো আছে, সবাই কি দেখতে পাচ্ছেন? সো এটা ছিল সাইটেশন, যে আমি যে লিটারেচার থেকে এই ইনফরমেশন গুলো পেয়েছি সেটা আমি মেনশন করে দিয়েছি। লাস্টে রেফারেন্স লিস্টে আমার ছিল যে স্ক্রিন টাইম অনেক বেশি বেড়ে যাচ্ছে অর ইন্টিগ্রাল পার্ট। সো বিভিন্ন রিসার্চে হয়তো দেখা গিয়েছে যে 4 থেকে 6 ঘন্টাও বেশি স্ক্রিন টাইম হয়। সো এই যে আমি ইনফরমেশন গুলো তো আমি কোথা না কোথা থেকে পেয়েছি। সো আমি আলটিমেটলি এই যে 1, 2 সাইটেশন, ইন্ট্রোডাকশন, দেন অবজেক্টিভ। আমার জেনারেল অবজেক্টিভ একটা ছিল যে স্টুডেন্টদের স্ক্রিন টাইম এবং ডিপ্রেশনের সিমটম দেখা, আর স্পেসিফিক স্টাডির মধ্যে ছিল যে অ্যাকচুয়ালি তাদের এটা একাডেমিক্যালি হ্যাম্পার করে কিনা, বা ডিপ্রেশন এবং স্ক্রিন টাইমের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, যে ডিপ্রেশন বাড়লে স্ক্রিন টাইম বাড়লে ডিপ্রেশন বাড়ে, ডিপ্রেশন কমলে স্ক্রিন টাইম কমে, এরকম কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা এটা দেখা ছিল উদ্দেশ্য। আর জেন্ডার ডিফারেন্স, যে ছেলে বা মেয়েদের ক্ষেত্রে কোনো পার্থক্য হয় কিনা স্ক্রিন টাইম ইউজ এবং ডিপ্রেশন। লিটারেচার রিভিউ পোর্শন এটা না দিলেও হয়, এটা জাস্ট আমার সুপারভাইজার বলেছিলেন অ্যাড করে দিতে, তাই দেখে আমি করেছিলাম, বাট বিএমআরসি তে এটা লাগে না, অনেক ক্ষেত্রে এটা লাগে না। কিন্তু আপনি আলটিমেটলি ইনফরমেশন লিটারেচার রিভিউ করেই পাবেন, বা পরে রিসার্চ করতে গেলে আপনাকে এটা অ্যাড করতেই হবে। সো রেশনালি, যে আমার স্টাডিটা কেন গুরুত্বপূর্ণ, ইন্ডিয়া, চায়না অর আদার অনেক কান্ট্রিতে দেখা গিয়েছে যে রিসার্চে স্টুডেন্টরা অন্য ইউনিভার্সিটি স্টুডেন্ট বা আদার স্টুডেন্টদের চেয়ে নার্সিং স্টুডেন্টরা হয়তো অনেক বেশি ডিপ্রেস থাকে, দিস কাইন্ড অফ থিংস, যে কেন আসলে আমি ওদেরকেই বেছে নিয়েছি এই টপিকের জন্য। সো রেশনালি, দেন মেথোডোলজি, ফুল ডিটেলস থাকবে, যে আমার ডিজাইন কি ছিল, পপুলেশন কারা ছিল, ভ্যারিয়েবল কি কি ছিল। একটু এখানে একটু বলে দিই যে ভ্যারিয়েবল বলতে হচ্ছে যেমন ডিপেন্ডেন্ট, আসলে আমার ডিপ্রেশনটা আমার হয়তো ডিপেন্ড করছে এখানে স্ক্রিন টাইমের উপরে, কিন্তু স্ক্রিন টাইম তো ইন্ডিপেন্ডেন্ট, আমি তো আসলে কারো কেউ কতক্ষণ টিভি দেখছে বা মোবাইল দেখছে সেটা তো আমার উপর ডিপেন্ড করছে না, কিন্তু স্ক্রিন টাইমের উপর এখানে ডিপ্রেশনটা ডিপেন্ড করছে। সো স্ক্রিন টাইম ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল,
আর ডিপ্রেশন ছিল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর কনফাউন্ডিং ভ্যারিয়েবলের মধ্যে ছিল হয়তো কারো একাডেমিক ওয়ার্কলোড কেমন, বা এজ কি, জেন্ডার কি। ডাটা কালেকশন মেথড আমারটা স্ট্রাকচার্ড কোয়েশ্চেনিয়ার ছিল, আর আমি প্রি টেস্টিং করে নিয়েছিলাম প্রথমে। আমার মেইন পপুলেশন ছিল 4th ইয়ার, আমি প্রি টেস্টিং করেছিলাম অনলি ফার্স্ট ইয়ারদের উপরে, যে ওরা আসলে কোশ্চেনটা বুঝতে পারছে কিনা। আমি ডাটা ইন্টারপ্রিটেশনে ইউজ করেছিলাম SPSS। আমি মেইন, মিডিয়ান, মোড এইসব দেখেছি, আর পি ভ্যালু রেখেছিলাম <0.05। ইউটিলাইজেশন অফ দ্য রেজাল্ট, আমার হয়তো দেখার উদ্দেশ্য ছিল যে আমার যেমন এই স্টাডিটার পরে আমি দেখেছিলাম যে 80% স্টুডেন্ট ডিপ্রেসড ইনস্টিটিউশনে। সো তারপরে আমি এটা অথরিটিকে ইনফর্ম করেছিলাম। তারপর ওনারা হচ্ছে গিয়ে উইকলি একজন সাইকিয়াট্রিস্ট আপনার নিয়োগ দেন ওখানে, যে কারো কোনো প্রবলেম থাকলে হয়তো ওনার সাথে ডিসকাস করবে। সো এই যে ইউটিলাইজেশন অফ দ্য রেজাল্ট, কারণ কি আমার একটা স্পেসিফিক ডাটা ছিল যে ওকে এখানে স্টুডেন্ট 60% বা 70% ডিপ্রেস, সো উই হ্যাভ টু ডু সামথিং ফর দ্যাট। সো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়ালি ইউটিলাইজেশন অফ দ্য রেজাল্ট, যেটা কার উপকার হবে, বেনিফিশিয়ারি কারা, বেনিফিট কারা। ফ্যাসিলিটিস, আমি যেমন ডাটা কালেকশন করেছিলাম ওই স্পেসিফিক কলেজে, ক্লাসরুম, লাইব্রেরি, এগুলো ইউজ করে। আর IRB, আচ্ছা আমার হচ্ছে 2টা জায়গা থেকে অ্যাপ্রুভাল নিতে হয়েছিল। জাস্ট একটা হচ্ছে ইনস্টিটিউশনাল অ্যাপ্রুভাল, মানে আমি যে কলেজ থেকে ডাটা কালেক্ট করেছি, প্রিন্সিপাল থেকে একটা যে ওকে আমি আপনার কলেজে ডাটা কালেকশন করতে চাই, আহ, এটা হচ্ছে ইনস্টিটিউশনাল আপনার অ্যাপ্রুভাল। আর ইথিক্যাল অ্যাপ্রুভাল তো আপনি যেখানে IRB বোর্ড আছে সেখান থেকে নেবেন। ফ্লো চার্ট আমার মনে হয় আমি অলরেডি দেখিয়েছি। ইথিক্যাল ইমপ্লিকেশন, ইনফর্ম কনসেন্ট, কনফিডেন্সিয়ালিটি মেনটেন, এটা লাগবে না। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আমি একটু দেখাতে চাচ্ছিলাম যে ওকে, ইনফর্ম কনসেন্ট, এটা কি দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো, জি ম্যাম। এই যে ইনফর্ম কনসেন্টে আপনাকে মেনশন করে দিতে হবে যে পেশেন্টের মানে বা ডাটা কালেকশন যে আমি করছি, সিরিয়াল নাম্বার কত, তারিখ কবে, প্লাস আমার উদ্দেশ্য কি ছিল। যেমন এটা আমার উদ্দেশ্য ছিল হচ্ছে আমার থিসিসের জন্য জমা দেওয়ার জন্য। সো এখানে একটু খেয়াল করলে দেখবেন আমি আমার নাম, পরিচয়, আমার উদ্দেশ্য, আই এম কন্ডাক্টিং দিস রিসার্চ অন স্ক্রিন টাইম অ্যান্ড ডিপ্রেশন অ্যাজ এ রিকোয়ারমেন্ট টু কমপ্লিট মাই ডিগ্রি। আপনি হয়তো বলবেন টু এক্সপ্লোর দিস সিচুয়েশন অর ইনভেস্টিগেট দিস সিচুয়েশন। অবজেক্টিভ আমাকে মেনশন করতে হয়েছে। অবজেক্টিভ of my study was to document various aspects of screen time depression, and you are invited to participate in this study through the interview, where your identity and response will remain strictly confidential for academic purpose. Your participation is completely voluntary, and you may choose to skip if you want to, and you can withdraw yourself. And কারো যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে, বা আমি কি লিগ্যাল পার্সন কিনা, বা আমি অথরাইজড মানে অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য মানে ঠিক আছে কিনা, এইটা ভেরিফাই যদি কেউ করতে চান, হয়তো আমি আমার প্রফেসরের নাম্বার দিয়ে দিয়েছিলাম, অথবা আপনি হয়তো হয়তো কি বলবো, হসপিটালে কারোর সাথে, আপনি হয়তো হসপিটালের ডিরেক্টর বা স্যার যার সাথে রিসার্চ করছেন, অ্যাকচুয়ালি আপনি অথেন্টিক কিনা, আপনাকে মানুষ কেন ডাটা দিবে, সেটা ভেরিফাই করার জন্য আপনাকে আরেকজন কারো রেফারেন্স দিতে হবে, এবং যিনি ইন্টারভিউ নিয়েছেন তার সিগনেচার, এবং আলটিমেটলি আপনি কনসেপ্ট নেওয়ার পরে যিনি রিভিউ করেছেন তার সিগনেচার। সো এই তো, এইটুকুই। আমি মনে হয় এবার শেয়ার করে অফ করে দেই, এবার আমি ভার্বালি যাই। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? আহ, কারো কোনো কোয়েশ্চেন বা কোনো ফিডব্যাক? ম্যাম কারোটা কোন রকম যদি ইথিক্যাল ক্লিয়ারেন্স যদি নেওয়া না হয়, মনে করি ইন দ্য প্রসেসের সময়, তো ওইটা যদি ম্যাম প্রসেস ডান করার পরে ইথিক্যাল ক্লিয়ারেন্সটা নেওয়া হয়, ওই ক্ষেত্রে কি কোন রকমের প্রবলেম হবে?
আর কারো কোনো কোয়েশ্চেন? ম্যাম আজকের স্লাইড গুলা কি দেওয়া যাবে আমাদেরকে? একটু শেয়ার যদি করলে একটু বেটার ভালো হইতো আর কি। ডেফিনেটলি আমি আমার জাস্ট রিসার্চ মানে প্রপোজালের অংশটুকু ছাড়া বাকিটুকু শেয়ার করে দিব, মানে রেসপেক্টিভ যারা আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইনোভেটিভ হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টার, আমি বাকি অংশটুকু শেয়ার করে দিব আমার থিসিসের অংশটুকু ছাড়া, আইআরবি বোর্ড অ্যান্ড যে আমার মানে প্রেজেন্টেশন যেটা ছিল। ম্যাম প্রসেসের থ্যাংক ইউ ম্যাম। পরে যদি ইথিক্যাল কনসিডারেশনটা নেওয়া হয় বা ইথিক্যাল ক্লিয়ারেন্সটা যদি নেওয়া হয়, ওই ক্ষেত্রে কি কোনো রকমের প্রবলেম হবে? ওই যে আমি বললাম যে আসলে আপনি প্রসেস মানে কমপ্লিট রিসার্চ করে ডাটা কালেকশন করার পর আপনি যদি আইআরবি তে জমা দেন, ওনারা যদি ওটা জানেন, ওনারা তো আইআরবি মানে অ্যাপ্রুভাল দিবেন না। এখন কথা হচ্ছে গিয়ে আসলে ওনারা এটা জানেন না সেটা আলাদা কথা, কিন্তু অ্যাকচুয়ালি ওনারা অ্যাপ্রুভাল দিবেন না, কারণ আপনার ডেটের সাথে মানে আপনি বুঝতে পারছেন আইআরবিটা নেওয়া হয় যে আমি কোশ্চেন কি কি করব, ওই কোশ্চেনে কারো মানে কোনো সোশ্যাল অর কোনো ফিজিক্যাল বা কোনো কিছু ট্রিগার হচ্ছে কিনা। আপনি হয়তো কাউকে মানে জিজ্ঞাসা করছেন যে ওকে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অর বিটুইন ইউ, আই মিন ওয়েদার আর ইউ হ্যাপি ইন ইউর কনজুগাল লাইফ। সো আপনি হয়তো গুগল ফর্মেই ডাটা কালেকশন করেছেন। আমি একটু এক্সাম্পল দিয়ে বলি, আর আমি প্রথমেই বলি যে কোনো কিছু হয় না কি হয় না বা এরকম অনেক হয়, সেটুকু সত্যি, কিন্তু আমি জাস্ট বলছি যে স্ট্যান্ডার্ড প্রোটোকল বা গাইডলাইনের কথা। সো এই কোশ্চেনটা হয়তো ওনার কোনো কিছু ট্রিগার করতে পারে বা কোনো কিছু সাডেনলি কি বলবো যে আনইউজুয়াল ফিল হতে পারে। আইআরবি ম্যাম প্রসেসটা অনগোয়িং রেখে দেন আমি মানে ইথিক্যাল ক্লিয়ারেন্সের জন্য সাবমিট করলাম, ওই ক্ষেত্রে লিগালি অ্যাপ্রুভড হবে না। লিগালি ব্যাপারটা হচ্ছে যে আমার আগে রিসার্চ প্রপোজাল, কোশ্চেনিয়ার, কনসেন্ট ফর্ম সবকিছু ডান থাকতে হবে। কমপ্লিট জিনিসটা আমি আইআরবি তে সাবমিট করব। আইআরবি আমি আপনাকে মানে অ্যাকর্ডিং টু রুলস বলছি আর কি। আমার রিসার্চের টাইটেল ফিক্সড করা শেষ, আমার লিটারেচার রিভিউ করা শেষ, আমার প্রবলেম স্টেটমেন্ট, রিসার্চ অবজেক্টিভ, কোশ্চেনিয়ার করা শেষ এবং প্রি টেস্টিং মানে ছোট একটা, হয়তো আমি ঢাকা স্টুডেন্টদের না নিয়ে গাজীপুরের স্টুডেন্ট যাদের কাছ থেকে আমি অ্যাকচুয়ালি পরে ডাটা কালেকশন করব না, অল্প কিছু স্টুডেন্টের উপর প্রি টেস্টিংও করা শেষ। তার মানে আমার কোশ্চেনিয়ারও ফাইনালাইজড। আমি এই কমপ্লিট ফাইনালাইজড ভার্সন আমি জমা দিব আইআরবি তে অ্যাপ্রুভালের জন্য। ওনারা আমার ফাইনালাইজড ভার্সন দেখবেন, ফাইনালাইজড ভার্সন দেখে ওনারা যখন অ্যাপ্রুভাল দিবেন দেন আমি ডাটা কালেকশন করব। ডাটা কালেকশনের পর ডাটা ক্লিনিং আর রেজাল্ট বা ফাইন্ডিংস। সো অ্যাকচুয়ালি আমার হচ্ছে গিয়ে রিসার্চে যে আমি একটু বলি, আমাদের দেশে যেমন হচ্ছে কি মানে মোটামুটি 1 মাস 2 মাসেও পাবলিকেশন হয়। আপনি হয়তো শুনবেন যে একটা জার্নাল বা পাবলিশ হতে 1 বছর 1.5 বছর সময় লাগছে। সো আসলে কেন লাগছে? কারণ আপনি একটা রিসার্চ প্রপোজাল, আমি যেমন রিসেন্টলি একটা রিসার্চ প্রপোজাল সাবমিট করেছিলাম। আমি সাবমিট করেছিলাম ফেব্রুয়ারিতে, আমি অ্যাপ্রুভাল পেয়েছি গত মাসে। সো আসলে সময়টা এখানে লাগে বা প্রসিডিউরটা আসলে স্ট্যান্ডার্ড প্রসিডিউর আসলে এটা। কিন্তু বাইপাস তো বাংলাদেশে সবকিছুতেই আছে, বাংলাদেশ কি মোটামুটি সব জায়গায় সবকিছুতেই আছে। সো আমি আর ওইটুকু দিয়ে ডিসকাস করতে চাচ্ছি না, কিন্তু গাইডলাইন অনুযায়ী আপনি প্রসেস অনগোয়িং থাকবে না, আপনার প্রসেস ডান হয়ে যাওয়ার পরে এক্সেপ্ট ডাটা কালেকশন পোর্শনটুকু, ডাটা কালেকশন করার পর তো অ্যানালাইসিস বা ফাইন্ডিংস আসছে, এছাড়া আপনার সবকিছু ডান থাকবে। এবং ওই ডান অংশটুকু যে আমি কিভাবে রিসার্চ করব, কার থেকে রিসার্চ করব, আমি কিভাবে রিক্সা দিয়ে, আপনি যদি এক্স্যাক্টলি বলেন যে আমি ঠিক রিক্সা দিয়ে কতটুকু যাবো, আমার কত টাকা খরচ হতে পারে, দেখেন বাজেটে কিন্তু আমরা সবকিছু মানে ক্যালকুলেটিভ ওয়েতে আমরা মেনশন করেছি। আপনাকে $1 মিলিয়ন গ্র্যান্ট দিবে মানে কিসের উপর ভিত্তি করে দিবে? আপনি আই থিংক আমি অ্যান্সার কি করতে পেরেছি? এবং একটা রিসার্চের স্যাম্পল সাইজ কত রাখা দরকার? একটু বলবেন আবার? যেমন একটা রিসার্চ স্যাম্পল সাইজ মিনিমাম কত রাখা দরকার? আচ্ছা আর একটা research- এক্সটেন্ডার কিভাবে করার জন্য? আচ্ছা আপনি জিজ্ঞাসা করেছেন যে স্যাম্পল সাইজ কত রাখতে হবে সাধারণত। তো স্যাম্পল সাইজ আসলে স্ট্যান্ডার্ড রাখার জন্য এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার
স্যাম্পল সাইজের একটা ইকুয়েশন আছে। আর আপনি দেখেন যে আমি হয়তো যেখানে রিসার্চ করেছিলাম ওখানে স্টুডেন্ট ছিল অ্যাপ্রক্সিমেটলি 400 সামথিং। সো আমি স্যাম্পল সাইজের যে ফর্মুলা এটা অ্যাপ্লাই করে দেখেছিলাম, হয়তো আমার স্যাম্পল সাইজ আসে আপনার 400, হ্যাঁ এরকমই ছিল 400 বা সামথিং। সো স্যাম্পল সাইজ হিসাব করে দেখেছিলাম হয়তো 55 বা এরকম আসে। তো হয়তো কিছু স্টুডেন্ট ডাটা কালেকশন অর্ধেক দিবে অর্ধেক দিবে না, আমি প্লাস 10% ধরে, কারণ ডাটা ক্লিনিং এর সময় 10% বাদ যায়, আমি একটা গ্রস হিসাব বলছি। সো আমার দেন স্যাম্পল সাইজ হয়তো এসেছিল 60। এখন আপনি হয়তো দেখতে চাচ্ছেন পুরো বাংলাদেশে যারা ক্লাস 10 এর স্টুডেন্ট এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের হচ্ছে গিয়ে ডিপ্রেশনের রেট কতটুকু। আপনাকে দেখতে হবে বাংলাদেশে হয়তো এইচএসসি পরীক্ষার্থী আছে 12 লাখ, তার মানে আপনার স্যাম্পল সাইজের ওই সূত্র আসবে 12 লাখের উপরে। 12 লাখ থেকে এখন হিসাব করে হয়তো আপনার স্টুডেন্ট হয়তো আসবে 1 লাখ, আমি তো এক্স্যাক্টলি জানি না। সো আপনি, আমার মনে হয় আমি বলেছি যে এটা আসলে ডিপেন্ড করবে আপনার পপুলেশন কারা, টপিক কি, এবং হচ্ছে ফর্মুলা দিয়ে আসলে কি আসে সেটা, মানে আমরা স্পেসিফিক্যালি নিজেরা হিসাব করি না, ওই ফর্মুলাতে ফেলি, ফর্মুলাতে ফেলার পরে যে নাম্বারটা আসে সেটার উপর ভিত্তি করে আর কি, বা গ্রস। সো এটা আসলে ডিপেন্ড করে ওই পপুলেশনের উপরে, কারণ আমার স্যাম্পল সাইজ এমন হতে হবে যে যেটা আমার পুরো পপুলেশনকে রিপ্রেজেন্ট করে। আমি শুধুমাত্র ঢাকার একটা কলেজের স্টুডেন্ট থেকে ডাটা কালেকশন করে আমি কিন্তু বলতে পারবো না যে বাংলাদেশের সব এইচএসসি স্টুডেন্টের 70% ডিপ্রেসড, কারণ আমি যেখানে রিসার্চ করেছি ওইখানে আমি 70% পেয়েছি। আপনি কি অ্যান্সার পেয়েছেন? জি ম্যাম, পেয়েছি। Thank you. আর কারো কোনো কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন? আমার মনে হয় আর কারো কোনো কোয়েশ্চেন নেই। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ কষ্ট করে ছিলেন। মোটামুটি 1.5 ঘন্টা একটা লম্বা সেশন ছিল, এতক্ষণ কষ্ট করে থাকার জন্য এক্সট্রিমলি মানে গ্রেটফুল আমি। ইট ওয়াজ রিয়েলি অ্যান ওয়ান্ডারফুল অপরচুনিটি ফর মি, অ্যান্ড I would like to thank Bangladesh Institute of Innovative Health Research Center for giving me the opportunity. It was really a wonderful experience for me. Thank you, everyone. As we conclude today's session, I would like to thank Dr. Mahfunnesa Mitu ma'am for her insightful presentation and valuable guidance on research proposal writing. I also extend my heartfelt thanks to all participants for joining and actively engaging in today's workshop. On behalf of BIHR, thank you for being with us. We hope this session contributes positively to your academic and professional journey. Before we wrap up, please note that registration for our upcoming bootcamp is currently open, with classes starting on July 9th.